আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি মোহাম্মদ রাইহান মাহমুদ আবির, তোমাদের জীববিজ্ঞান শিক্ষক। এডু পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভরাত্রি। তো অনেক দিন পরে আজকে আমি জীববিজ্ঞান লাইভ ক্লাসে উপস্থিত হয়েছি তোমাদের সাথে। সো মাঝখানে প্রায় অনেক দিন আমি অসুস্থ ছিলাম ঠান্ডাজনিত কারণে। সো আজকে আলহামদুলিল্লাহ সুস্থ এবং তোমাদের সাথে লাইভ ক্লাস করতে এসেছি। তো আজকে আমাদের জীববিজ্ঞানের ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ 13 অধ্যায়ে জীবের পরিবেশ এই অধ্যায়ের লাইভ ক্লাসটি অনুষ্ঠিত হবে। সবাই আস্তে আস্তে জয়েন করো এবং আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমি দেখছি কারা কারা ক্লাসে উপস্থিত আছো, এরপর আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি অনেকেই উপস্থিত আছে। আসমানি, ওয়ালাইকুম আসসালাম। আসমানি, এখন সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, ওকে, ক্লিয়ার। নিঝুম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখন আশা করি সাউন্ড ক্লিয়ার। সিদরাতুল মুনতাহা, কৃপা, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শুরু হয়েছে। হাউ আর ইউ? আই এম ফাইন কৃপা। হোয়াট অ্যাবাউট ইউ? ওকে, এখন তো সাউন্ড আসতেছে। ওকে, ঠিক আছে। এমডি আবুল আলিম, কথা শোনা আচ্ছা, এখন আশা করি শোনা যাচ্ছে। সামিয়া, ওয়ালাইকুম আসসালাম। তারপরে জিসান আহমেদ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জুই, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ক্লিয়ার, থ্যাংক ইউ। লিহা, ওয়ালাইকুম আসসালাম। লিহা, আলহামদুলিল্লাহ ভালো আছি। সামিহা সুলতানা শশী, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। বন্ধন, এবার শোনা যায়। ওকে, থ্যাংক ইউ। জুই, আলহামদুলিল্লাহ ভালো, গুড। শাহ তাহমিদ আহমেদ, আচ্ছা, এখন আশা করি শোনা যাচ্ছে। আহমদিয়া, এখন কি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাইও। আহমদিয়া। আসমানির আজকে বার্থডে নাকি? আসমানি, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে আসমানি। বন্ধন, ওকে, ঠিক আছে। ইসরাত, ওয়ালাইকুম আসসালাম। ইসরাত। জিনাত আফরিন, স্যাং ইউ চিং মারমা ওকে। চিকন, হাবিবা এস ওয়াফি, এখন আশা করি ক্লিয়ার। ওয়াফি আহমিদা, ওকে, অল ক্লিয়ার, ঠিক আছে। সামির, ওয়ালাইকুম আসসালাম। সামির। জেবা প্রমাণিক, ওয়ালাইকুম আসসালাম, অল ক্লিয়ার। আফিফ, আলহামদুলিল্লাহ ভালো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এত ব্রাইট লাগতেছে কেন? ওই যে তোমাদের লাইটিং ইস্যু ছিল, যার কারণে লাইটিং ইস্যু ক্লিয়ার করলাম, যার কারণে একটু ব্রাইট বেশি। আশা করছি ক্লিয়ারলি দেখা যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আতিফ, তুমি কেমন আছো? হেদায়েতুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হেদায়েতুল। সিদরাতুল মুনতাহা আসমানিকে হ্যাপি বার্থডে জানিয়েছে সিদরাতুল মুনতাহা কৃপা। সিয়াম, আলহামদুলিল্লাহ ভালো আছি, ক্লিয়ার। মোহনা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। রুবাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো রুবাইয়া? রাহাতি জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। আলভি হোসেন, ওয়ালাইকুম আসসালাম। তামান্না, ওয়ালাইকুম আসসালাম। শ্রাবন্তী, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, ক্লাস মাত্র শুরু হইলো। শ্রাবন্তী। সামিয়া, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সামিহা, হ্যাঁ, সামিহা সুলতানাও আসমানিকে বার্থডে উইশ করেছে, হ্যাপি বার্থডে আসমানি। নূর, ওয়ালাইকুম আসসালাম। আসমানি কৃপাকে থ্যাংক ইউ জানিয়েছে। ওকে, আতিফ, ওকে, ঠিক আছে। 41 জনের মতো উপস্থিত আছো জুমে। ফেসবুক, ওকে। আরিফা জাহান, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। তো তোমরা সবাই আমাকে যদি আমার সাউন্ড ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই জানাবে। আমি তোমাদের চেষ্টা করব যাতে সব কিছু ক্লিয়ার থাকে, সাউন্ড, ভিডিও এবং ক্লাসের কন্টেন্ট। ওকে,
আজকে আমাদের অধ্যায়টি হচ্ছে আমাদের জীববিজ্ঞান বইয়ের একদম শেষের দিকের একটি অধ্যায়। এই অধ্যায়টি আশা করি অনেকের বার্ষিক পরীক্ষা, যারা নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আছো তাদের বার্ষিক পরীক্ষাতে এটা থাকার কথা, এবং দশম শ্রেণীর যারা আছো তাদের টেস্ট পরীক্ষায় তো অবশ্যই এটা থাকবে, শর্ট সিলেবাসেও আছে তাদের। সো আমাদের চ্যাপ্টারটি খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, সবাই মনোযোগ দিয়ে আশা করি ক্লাসটি করবে। সো আমি শুরু করে দিচ্ছি। তো এই অধ্যায়ে মূলত আমরা জীবের পরিবেশ নিয়ে জানবো। জীবের পরিবেশ মানে কি? আসলে একটি জীব তার পরিবেশ বা হ্যাবিটাট, আমরা বায়োলজিক্যালি হ্যাবিটাট বা তার জীবের বাসা, হ্যাঁ, প্রত্যেকটা জীবেরই হচ্ছে একটা নিজস্ব বাসস্থান আছে। তো সেই বাসস্থানে তার পারিপার্শ্বিক পরিবেশটা কেমন, তার এনভায়রনমেন্টটা কেমন, এবং সে কী কী নিয়মে চলে থাকে, বেঁচে থাকে, খাদ্য গ্রহণ করে এবং বসবাস করে, এই সব জিনিসপত্র নিয়েই আমরা এই অধ্যায়ে জানবো। সো এই অধ্যায়ে প্রথমেই আমি তোমাদের এভাবে ডিজাইন করেছি যে বিগত মোটামুটি 5 থেকে 7 বছরে আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সিকিউ এবং এমসিকিউ অর্থাৎ সৃজনশীল এবং বহু নির্বাচনী পার্টগুলো হচ্ছে এখানে আমি যুক্ত করেছি। এবং এই বহু নির্বাচনী এবং সৃজনশীল পার্টগুলা পড়তে গেলে যে সকল বেসিক জিনিস তোমার এই অধ্যায় থেকে করা লাগবে বা করতে হবে, সেই জিনিসগুলো আমি আলাদাভাবে তোমাদের আগে পড়াবো, দেন হচ্ছে সিকিউ এবং এমসিকিউ পড়াবো। ওকে, তো দেখো আমরা প্রথমেই যে টপিকসটি দিয়ে শুরু করব এই অধ্যায়ের, সেটি হচ্ছে শক্তি প্রবাহ। শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ জিনিসটা আসলে কি বলতো? এই দুনিয়াতে, এই পৃথিবীতে সবচেয়ে একমাত্র শক্তির উৎস কোনটা, যেখান থেকে আমরা সব শক্তি পেয়ে থাকি? তো ওইরকম একটা মাত্র উৎসই এই পৃথিবীতে এক্সিস্ট করে, এই মহাবিশ্বে এক্সিস্ট করে। তো সেই জিনিসটার নাম হচ্ছে সূর্য। এই সূর্যের মাধ্যমেই আমরা সকল শক্তি পেয়ে থাকি। সূর্য মূলত হচ্ছে আলোক শক্তির মাধ্যমে অন্যান্য শক্তিতে শক্তি রূপান্তর করে থাকে, অর্থাৎ আমাদেরকে শক্তি দেয় এবং আমরা সেই শক্তিটা সূর্যের কাছ থেকে পাই। আমরা বলতে হচ্ছে আমরা উদ্ভিদ, প্রাণী সকলে। তাহলে এই যে সৌরশক্তি বা সূর্যের আলো বা সূর্য শক্তি, যেটা সৌর মানে সূর্য, সেই সৌরশক্তি থেকে মূলত শক্তি পেয়ে আমরা উদ্ভিদ এবং প্রাণীরা কীরকমভাবে বেঁচে থাকি, বা সেই শক্তির ফ্লোটা আসলে কোথায় যায় প্রথমে, তারপরে কোথায় এবং সর্বশেষে কোথায়, এই যে শক্তির একটা ফ্লো বা শক্তির একটা চলাচল, এই বিষয়টি হচ্ছে মূলত শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো। তো শক্তি প্রবাহের সারসংক্ষেপের যে চিত্রটি এখানে দেওয়া আছে সেটা দেখো। প্রথমে সূর্য থেকে শক্তি যাবে হচ্ছে কাদের কাছে? উৎপাদকের কাছে। উৎপাদক কারা? যারা উৎপাদন করে। ইংরেজিতে আমরা এটাকে বলি প্রোডিউসার। কি বলি? প্রোডিউসার বা উৎপাদক। উৎপাদক কারা? সকল সবুজ উদ্ভিদ বা গ্রিন প্ল্যান্ট। এই গ্রিন প্ল্যান্ট বা সবুজ উদ্ভিদটাই হচ্ছে উৎপাদক। এই উৎপাদক থেকে খাদ্য আবার বা শক্তি কারা পেয়ে থাকে? তৃণভোজী। তৃণভোজী প্রাণী কারা? তৃণভোজী হচ্ছে যারা ছোট ছোট ঘাস বা ছোট ছোট উদ্ভিদ লতা পাতা খেয়ে থাকে, তারা হচ্ছে তৃণভোজী। তাহলে সূর্য থেকে আলোক শক্তি সবুজ উদ্ভিদের পাতায় পড়ে, সেই পাতা থেকে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন করে, সেই গ্লুকোজ ব্যবহার করে তারা বেঁচে থাকে। তাহলে এই যে সূর্যের আলোটা সে কিসে কনভার্ট করলো? রাসায়নিক শক্তিতে। সেই রাসায়নিক শক্তিটা আবার কে পেল? তাকে যারা খেয়েছে তারা, অর্থাৎ তৃণভোজীরা উৎপাদককে খেয়ে বেঁচে থাকে। তাহলে তৃণভোজীরা সেই রাসায়নিক শক্তিটা পেয়ে থাকে উৎপাদকদের কাছ থেকে। এবার সেই শক্তিটা তৃণভোজীর শরীরে জমা আছে। এবার সেই তৃণভোজীর শরীর থেকে সেই শক্তিটা কারা পেয়ে থাকে? মাংসাশী প্রাণী যারা, অর্থাৎ যারা মাংস খেয়ে থাকে, মাংসাশী প্রাণী, অর্থাৎ আমরা যারা মানুষ আছি, তারপর হচ্ছে বাঘ, সিংহ, যারা মাংস খেয়ে থাকে, মাংসাশী প্রাণী, তারা তৃণভোজীদের কাছ থেকে সেই শক্তিটা পেয়ে থাকে। সেই মাংসাশী প্রাণীদের আবার সর্বোচ্চ স্তরের খাদক তারা খেয়ে থাকে। সর্বোচ্চ স্তরের খাদকরা ওই মাংসাশী প্রাণী থেকে সেই শক্তিটা পেয়ে থাকে। আবার তারা যখন মারা যায়, এই সর্বোচ্চ স্তরের খাদকরা যখন মারা গিয়ে তারা মাটিতে মিশে যায়। মাটিতে মেশার পরে বিয়োজক বা ডিকম্পোজার
বিয়োজক বা ডিকম্পোজার কারা? ছত্রাক এবং বিভিন্ন ছত্রাক এবং ব্যাকটেরিয়া, অর্থাৎ অণুজীব, মাইক্রো অর্গানিজম, যেটাকে খালি চোখে দেখা যায় না, সেই ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব সেই মৃত দেহটাকে তোমার কি করে? ডিকম্পোজ করে বা পরিবর্তন করে, হ্যাঁ, খেয়ে সেই শরীরটাকে মাটির সাথে মিশিয়ে দেয়। বিয়োজকরা সেই শরীরটাকে মাটির সাথে মিশিয়ে দিলে তখন সেই শক্তিটা পরিবেশে চলে যায় আবার। বুঝতে পেরেছো? তাহলে শুরু হয়েছে সূর্য থেকে, শেষ হয়েছে পরিবেশে। এখানে একটা ছোট একটা ফ্লো চার্ট দেওয়া আছে। এখানে সান মানে কি? সূর্য। এখান থেকে সকল শক্তির উদ্ভব হয়েছে। এই সানলাইট বা সূর্যের আলো, এই যে এনার্জি, সানলাইট হচ্ছে এনার্জিটা কাকে দিছে? গ্রাস বা ঘাসকে দিছে। ঘাস মানে কি? সবুজ উদ্ভিদ। এরা কারা? এদেরকে আমরা বলি প্রোডিউসার বা উৎপাদক। এই উৎপাদকরা হচ্ছে সানলাইট থেকে শক্তি পেয়েছে, সৌরশক্তি পেয়েছে। সেই সৌরশক্তি থেকে এই প্রোডিউসাররা এই শক্তিটা কাকে দিয়েছে? যে তোমার গ্রাসহপার বা হচ্ছে তোমার ঘাসফড়িং। যারা এই ঘাসফড়িং কারা? যারা হচ্ছে তৃণভোজী। হ্যাঁ, তৃণভোজী কারা? যারা এই সকল ঘাস খেয়ে থাকে তারাই তৃণভোজী। অর্থাৎ এই যে ঘাসফড়িং বা বিভিন্ন ফড়িং পোকামাকড়, এরাই হচ্ছে তৃণভোজী। তো এরা এই ঘাস খেয়ে থাকে, সেই ঘাস থেকে সৌরশক্তির মাধ্যমে যে শক্তিটা উৎপাদকরা পেয়েছিল, সেই শক্তিটা এখন এই যে ঘাস ফড়িংয়েরা পাবে। এবার এদেরকে কারা খাবে? এই বার্ডেরা খাবে, পাখিরা খাবে। পাখিরা যখন এদেরকে খাবে তখন সেই শক্তিটা পাখি পাবে। আর এই পাখিকে বলা হয় প্রাইমারি কনজিউমার। কনজিউমার মানে খাদক, অর্থাৎ প্রাথমিক স্তরের খাদক। তাহলে এই পাখিকে আবার কে খাবে? ফক্স, শিয়াল খাবে। ঠিক আছে? তো পাখির শরীর থেকে খাদ্যটা শিয়ালের মধ্যে আসে। তো এই শিয়ালের মধ্যে আসার পরে মূলত এখানে গ্রাসহপাররা হচ্ছে প্রাইমারি কনজিউমার, পাখিরা হচ্ছে সেকেন্ডারি কনজিউমার এবং এই ফক্সেরা হচ্ছে টারশিয়ারি কনজিউমার। টারশিয়ারি মানে হচ্ছে তৃতীয় স্তরের খাদক, সেকেন্ডারি কনজিউমার মানে দ্বিতীয় স্তরের খাদক, আর প্রাথমিক বা প্রাইমারি কনজিউমার হচ্ছে এই যে গ্রাসহপার, দেন বার্ড, দেন ফক্স। এই ফক্স যখন মারা যায় তখন সেই শক্তিটা আবার কোথায় যায়? পরিবেশে ফিরে যায়। কিসের মাধ্যমে? বিয়োজক বা ডিকম্পোজার যারা, তারা আবার সেটাকে পরিবেশের সাথে মিশিয়ে ফেলে। সো এই হচ্ছে আমার টোটাল শক্তি প্রবাহের একটা চিত্র। এই শক্তি প্রবাহটার ফ্লোচার্টটা আমি আবার এখানেও রেখেছি। দেখো, প্রথমে সৌরশক্তি থেকে শক্তি পেয়ে থাকে কারা? উৎপাদকেরা। সেই উৎপাদক থেকে শ্বসন ক্রিয়ায় বিনষ্ট যে শক্তিটা সেটা তাপ শক্তি হিসাবে উৎপাদকরা এখানে শ্বসনের মাধ্যমে উৎপন্ন করে। আবার মাংসাশী প্রাণী থেকেও শ্বসন ক্রিয়ায় বিনষ্ট শক্তিটা উৎপন্ন হয়। তৃণভোজী থেকেও শ্বসন ক্রিয়ায় বিনষ্ট শক্তিটা উৎপন্ন হয়। এবার এই উৎপাদককে কে খায়? তৃণভোজীরা খায়। সেই তৃণভোজীকে কে খায়? মাংসাশী প্রাণী খায়। এবার মাংসাশী প্রাণীকে কে খায়? বিয়োজকরা হচ্ছে খেয়ে পরিবেশের সাথে মিশিয়ে দেয়, মাটির সাথে মিশিয়ে দেয়। আবার উৎপাদককেও হচ্ছে বিয়োজক খেয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। তখন সেই বিয়োজক থেকে শ্বসন প্রক্রিয়ায় বিনষ্ট যে শক্তিটা, সেটা তাপ শক্তি হিসেবে আবার পরিবেশে ফিরে আসে। সো এই হচ্ছে টোটাল ফ্লো চার্ট। হ্যাঁ, খাবো দেন? ও রাতে? না, রাতে বাইরে খাবো। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে শ্বসন ক্রিয়ায় বিনষ্ট যে শক্তিটা, সেটা কোথায় চলে যায়? তাপ হিসাবে পরিবেশে আবার চলে যায়। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার টোটাল ফ্লোচার্ট, শক্তির প্রবাহের ফ্লোচার্ট। এরপরে দেখো শক্তির ক্ষয় বা এনার্জি লস বা শক্তির ক্ষয়টা কিরকম হয়। দেখো, এই প্রক্রিয়াতে আমাদের এই পরিবেশে অনেক শক্তি উৎপন্ন হয়। আমরা জানি শক্তির সৃষ্টিও নেই, বিনাশও নেই, কিন্তু শক্তি একরূপ থেকে অন্যরূপে পরিবর্তন হয়। কিন্তু এই যে একরূপ থেকে অন্যরূপে পরিবর্তন হওয়ার সময় যতটুকু শক্তিতে রূপান্তর হওয়ার কথা, অতটুকু রূপান্তরিত না হয়ে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই যে যতটুকু অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়, এতটুকুই হচ্ছে আমার এনার্জি লস বা শক্তি ক্ষয়। তো শক্তি ক্ষয় জিনিসটা কি আসলে? দেখো, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, কি প্রক্রিয়ার মাধ্যমে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি করবে বলতো? সর্বোচ্চ মাত্র 2%, কত পার্সেন্ট? 2%, অনলি 2%, সর্বোচ্চ 2% সূর্যের শক্তি প্রাথমিকভাবে মজুত করে মানে কি? জমা রাখে। তারপরে কি করে? খাদ্য শিকলের প্রতিটি স্তরে শক্তির কিছু অংশ তাপ শক্তি আকারে নষ্ট হয়, অর্থাৎ অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়। উৎপাদক থেকে প্রথমে খাদক, তারপরে দ্বিতীয় স্তরের খাদক,
তারপরে তৃতীয় স্তরের খাদক পর্যন্ত ক্রমে শক্তির পরিমাণ কমে যায়। প্রতিটি ট্রফিক লেভেল মানে খাদ্যের লেভেল থেকে কেবল প্রায় 10% শক্তি পরবর্তী স্তরে সঞ্চারিত হয়। তার মানে প্রত্যেকটা ট্রপিক লেভেল আছে, যে খাদ্যের একটা লেভেল আছে, তোমার প্রাথমিক স্তর, দ্বিতীয় স্তর, সর্বোচ্চ স্তর। তো এই যে প্রত্যেকটা ট্রপিক লেভেলে শক্তির এক স্তর থেকে অন্য স্তরে কতটুকু শক্তি ট্রান্সফার হয়, মাত্র 10% বা 10% শক্তি পরবর্তী স্তরে সঞ্চারিত হয়। বাকি যে 90% শক্তি কোথায় যায় বলতো? তাপ হিসেবে পরিবেশে মুক্ত হয়। তাহলে এই বিষয়টিকে আমরা বলি হচ্ছে শক্তির ক্ষয় বা এনার্জি লস। সো এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতটুকু যদি বুঝতে পেরে থাকো, এবার আমরা তাহলে কোশ্চেন পার্টে চলে যাব। তাহলে দেখো, প্রথমে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন। যারা যারা এমসিকিউগুলো পারবে তারা হচ্ছে অ্যান্সারগুলো কমেন্ট করবে, যে 1-এর ক, 2-এর খ, এরকম করে যেটা অ্যান্সার হবে সেটা কমেন্টে করবে। আমি পরবর্তীতে দেখবো কারা কারা অ্যান্সার করেছো। সো আজকের ক্লাসে আমরা লাইভ এমসিকিউ এর সেশন রেখেছি, আমরা লাইভ এমসিকিউ সলভ করব। তো প্রথমেই দেখো 1 নম্বর যে এমসিকিউটা, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের সর্বোচ্চ কত ভাগ সূর্যের শক্তি প্রাথমিকভাবে মজুত করে? একটু আগে আমরা দেখেছি, তাহলে সর্বোচ্চ কত ভাগ মজুত করে বলো তো। আর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, খাদ্য শিকলের প্রতিটি ধাপে শতকরা কত ভাগ শক্তি কমে যায়? খাদ্য শিকলের প্রত্যেকটা ধাপে শতকরা কতটুকু শক্তি কমে যায়? তাহলে এই দুইটি প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দাও। আমি একটু চেক করি যে কারা কারা উত্তরগুলো দিতে পারো। আতিফ উত্তর দিয়েছো, ওকে। আসমানি, সবাইকে থ্যাংক ইউ। ওকে, ভিডিও ধীরে হচ্ছে, বেঁধে যাচ্ছে। আচ্ছা আসমানি, তাহলে তোমার নেটে সমস্যা হতে পারে বাবা। সামিয়া সূর্য, শ্রাবন্তী সূর্য বলেছো। শ্রাবন্তী উত্তর দিয়েছো একটা প্রশ্নের উত্তর। রুবাইয়া সান বলেছিলা। সিদ্রাতুল মুনতাহা কৃপা সূর্য বলেছিলা। আফিফ, হ্যাঁ লাইটটা একটু বেশি ব্রাইট, কারণ হচ্ছে অনেক সময় লেখা ঝাপসা আসে, তোমাদের দেখতে মাঝে মাঝে সমস্যা হয়, যার কারণে হচ্ছে লাইটটা মানে বাড়ানো হয়েছে। ওকে, জান্নাত, রাহাতি জান্নাত অ্যান্সার দিয়েছো। হাবিবা সাদিয়া ওয়াফি অ্যান্সার দিয়েছো। ত্রিকোণ অ্যান্সার দিয়েছো। সামিয়া অ্যান্সার দিয়েছো। ইসরাত অ্যান্সার দিয়েছো। বন্ধন মজুমদার, শ্রাবন্তী, নিঝুম নীতি, আব্দুল আলিম, এমডি আব্দুল আলিম, তারপর হচ্ছে জিসান আহমেদ, এম এস জুই, সান বা সূর্য বলেছিল। লিহা অ্যান্সার দিয়েছো। আলকেমিস্ট, ওয়ালাইকুম আসসালাম। হাবিবা, ওয়াফি, ওকে, আমাকেও গিভওয়ে দিতে হবে, ওকে দিবনে। তামান্না রহমান অ্যান্সার দিয়েছো। পার্বন অ্যান্সার দিয়েছো। সুমাইয়া অ্যান্সার দিয়েছো। জেবা প্রমাণিক অ্যান্সার দিয়েছো। নূর অ্যান্সার দিয়েছো। রাকিব বস, বাহ, রাকিব বস অ্যান্সার দিয়েছেন, আমাদের বস রাকিব। সামিহা সুলতানা শশী অ্যান্সার দিয়েছো। সামিয়া অ্যান্সার দিয়েছো। আলভি হোসেন অ্যান্সার দিয়েছো। রাহাতি জান্নাত অ্যান্সার দিয়েছো। থ্যাংক ইউ সবাইকে যারা যারা অ্যান্সার দিয়েছো। রুবাইয়া একটা অ্যান্সার দিয়েছো। ওকে, এবার আসো আমরা তাহলে উত্তরগুলো দেখি। প্রথমে হচ্ছে, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের সর্বোচ্চ কত ভাগ সূর্যের কত ভাগ শক্তি প্রাথমিকভাবে মজুত করে? তাহলে অ্যান্সার হচ্ছে 2%। আর 2 নম্বর প্রশ্ন ছিল, খাদ্য শিকলের প্রতিটি ধাপে শতকরা কত ভাগ শক্তি কমে যায়? কত ভাগ কমে যায় বলো তো? এখান থেকে কমে যায় 80 থেকে 90 ভাগ, আর মাত্র 10 ভাগের মতো শক্তি এক স্তর থেকে অন্য স্তরে চলে যায়, বাকি 80 থেকে 90% হচ্ছে বিনষ্ট হয়ে যায়। তাহলে এই ছিল আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এবার আমরা একটা সিকিউ প্রশ্ন সলভ করি। এই যে আমরা টপিকটা পড়লাম, এই টপিক রিলেটেড একটা সিকিউ প্রশ্ন সলভ করব। ঢাকা বোর্ড 2025 সালে এসেছে প্রশ্নটি। তো এই ঢাকা বোর্ড 2025 সালে শুধু ঘ নাম্বার অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটি আমরা এখানে নিয়েছি, কারণ এই প্রশ্নটি হচ্ছে ওই টপিকের সাথে রিলেভেন্ট বা সামঞ্জস্যপূর্ণ। সো দেখো, এখানে সৃজনশীলটির উদ্দীপকে কি দেওয়া আছে, যে এ হচ্ছে সূর্য, বি উদ্ভিদ, আর সি প্রাণী, ডি হচ্ছে বিয়োজক। তো বলছে কি যে উদ্দীপকের উপাদানগুলোর আলোকে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ বিশ্লেষণ করো। এই যে উপাদানগুলো এখানে দেওয়া আছে উদ্দীপকে, সেই উপাদানগুলোর আলোকে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ বা এনার্জি ফ্লোটা আমাদের ব্যাখ্যা করতে হবে। সো দেখো, ব্যাখ্যাটা আমরা এভাবে করব, খুব শর্টে ব্যাখ্যা করব। এখানে উত্তরটা এভাবে দিবা যে উদ্দীপকের প্রথমে আমরা এভাবে বলবো যে উদ্দীপকের উপাদানগুলোর
আলোকে, উদ্দীপকের উপাদানগুলোর আলোকে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ নিচে বিশ্লেষণ করা হলো। এখান থেকে আমরা বিশ্লেষণটা শুরু করব যে সকল শক্তির উৎস কি বলতো? সূর্য। উৎপাদকে সালোক সংশ্লেষণের মাধ্যমে, কিসের মাধ্যমে? সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এই কাজটা কে করে? উৎপাদক করে। উৎপাদক সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে রাখে তাদের শরীরের মধ্যে, অর্থাৎ পাতার মধ্যে। ঠিক আছে? তো এই যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার মাধ্যমে, উৎপন্ন যে শক্তিটা, সেই শক্তিটা খাদ্যের মাধ্যমে বিভিন্ন স্তরের খাদকে পৌঁছায়, বিভিন্ন স্তরের খাদকে পৌঁছায়। উৎপাদক থেকে বিভিন্ন খাদক স্তর পার হয়ে শক্তি সর্বোচ্চ খাদকে পৌঁছানোই হলো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ। তাহলে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কাকে বলে? সেই সংজ্ঞাটি যদি ক নম্বরে আসে তাহলে তোমরা এভাবে দিবা যে এই যে এখান থেকে উৎপাদক থেকে বিভিন্ন খাদক স্তর পার হয়ে শক্তি সর্বোচ্চ খাদকে পৌঁছানোই হলো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ। এটাই হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সংজ্ঞা। এরপরে দেখো উদ্দীপকের সাথে আসলে এটা কিভাবে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকে তৃণভোজী প্রাণী, তৃণভোজী প্রাণী উৎপাদক খেয়ে যে শক্তি পায়, তাহলে তৃণভোজী প্রাণীরা কাকে খায়? উৎপাদককে খায়। তৃণভোজী প্রাণীরা কাকে খায়? উৎপাদককে খায়। তৃণভোজী প্রাণী কারা? ঘাস ফড়িং। আর উৎপাদক কারা? লতা পাতা বা সবুজ ঘাস। তাহলে এই তৃণভোজী প্রাণীরা উৎপাদককে খেয়ে কি পায়? শক্তি পায়। উৎপাদককে খেয়ে শক্তি পায়। মাংসাশী প্রাণী তৃণভোজীদের খেয়ে আবার কিছু শক্তি পায়। মাংসাশী প্রাণীরা আবার সেই তৃণভোজীদের খায়, যেই তৃণভোজীরা কাদের খেয়েছিল? উৎপাদকদের খেয়েছিল। এই মাংসাশী প্রাণীর মৃত্যু ঘটলে বিয়োজক, কারা বলতো? বিয়োজক এদের পচন ঘটায়। এখানে কিছু শক্তি স্থানান্তরিত হয়। এভাবে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ক্রমান্বয়ে শক্তি হ্রাস পায়। খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে কি হয়? শক্তি ক্রমান্বয়ে হ্রাস পায়। বিয়োজকগুলো মৃত জীবদেহকে বিশ্লিষ্ট করলে অজৈব পুষ্টি দ্রব্যগুলো পরিবেশে মুক্ত হয়ে পুষ্টি ভাণ্ডারে সঞ্চিত হয়। পুষ্টি ভাণ্ডার থেকে পুনরায় সজীব উদ্ভিদ অজৈব পুষ্টিদ্রব্য পায়। এভাবে উদ্দীপকে প্রবাহিত প্রবাহচিত্রে শক্তি প্রবাহ চলতে থাকে। তাহলে এই যে শক্তির প্রবাহটা এখানে কয়েকটা স্টেপে চলতে থাকে। প্রথমেই কি হয় বলতো? উৎপাদককে খায় তৃণভোজী প্রাণীরা। সেই তৃণভোজী প্রাণীরা থেকে, তৃণভোজীদের থেকে আবার তৃণভোজীদের কে খায়? তৃণভোজীদের খায় হচ্ছে মাংসাশীরা খায়। ঠিক আছে? তো মাংসাশী প্রাণীর যখন মৃত্যু ঘটে তখন বিয়োজক আবার এদের পচায়ে ফেলে, মানে মাটির সাথে মিশায়ে ফেলে। তো মাটির সাথে মিশলে কিছু শক্তির অপচয় হবে না। মানে যখন সে জীবিত ছিল বা কেবল মৃত্যুবরণ করছে তখন তার শরীরে যতটুকু শক্তি ছিল সেটা মাটিতে মিশাই ফেললে ওইখান থেকে কিছু শক্তির অপচয় ঘটবে। তাহলে এখানে শক্তির স্থানান্তরিত হয়। এভাবে খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটি ধাপে কি হয়? ক্রমান্বয়ে শক্তির একটা হ্রাস ঘটে, মানে কমতে থাকে। কমতে 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 মাত্র অল্প সামান্য একটু পরিমাণ পরবর্তী ধাপে পৌঁছায়। তো এভাবেই হচ্ছে আমরা শক্তির প্রবাহটা ব্যাখ্যা করতে পারবো। বুঝতে পেরেছো সবাই? সো এই হচ্ছে আমাদের এই টপিকসের সৃজনশীল প্রশ্নের উত্তর। ওকে, আচ্ছা আমি ফেসবুকের কমেন্টসগুলো একটু দেখি। মনের মানুষ, হ্যালো। হাবিবুর রহমান স্যার আমাদের লাইভে যুক্ত ছিলেন, ধন্যবাদ স্যার। আব্দুল হামিদ অভি, ওয়ালাইকুম আসসালাম। কোন অধ্যায় এটা? 13 অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়, জীবের পরিবেশ। অভি। সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া। সিয়াম স্পিকিং, ওয়ালাইকুম আসসালাম সিয়াম স্পিকিং। ওকে, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, তাহলে আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা নেই। এবার আতিফ অ্যান্সার দিয়েছিলা, ওকে ওকে। ওয়াফি বলেছো ক্লিয়ার। ত্রিকোণ, জি ক্লিয়ার, থ্যাংক ইউ। বন্ধন মজুমদার, আজকের ক্লাসটা অসাধারণ লাগছে, থ্যাংক ইউ বন্ধন মজুমদার, থ্যাংক ইউ তোমাকে। ইসরাত ক্লিয়ার। নিঝুম ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। সামিহা ক্লিয়ার। সামিয়া ক্লিয়ার। রুবাইয়া, হ্যাঁ এসব কোশ্চেনের অ্যান্সার হচ্ছে লেকচার শিটে থাকবে। হ্যাঁ লেকচার শিটে থাকবে রুবাইয়া, আমি অ্যান্সারগুলো তোমাদের লেকচার শিটের মধ্যে অ্যাড করে দিয়ে দেবো ইনশাল্লাহ। এম এস জুই ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আলভি হোসেন ক্লিয়ার। লিহা ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। আসমানি
জি স্যার ক্লিয়ার। সামিহা, সুমাইয়া ক্লিয়ার, ওকে, রুবাইয়া ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমি পরের টপিক্সে চলে যাই। দেখো, তো পরের টপিক্সে হচ্ছে আমাদের একটা সৃজনশীল, এখানে হচ্ছে শক্তির অপচয় যে টপিক্সটা ছিল আমাদের, সেই শক্তির অপচয় টপিক্সের একটা সৃজনশীল। এটা খুব সম্ভবত রাজশাহী বোর্ড 24-এ আসা একটি সৃজনশীল হচ্ছে এটা। সো রাজশাহী বোর্ড 24-এ আসা সৃজনশীলটায় দেখো উদ্দীপকে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। দৃশ্যকল্প এক হচ্ছে সিম জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম অবস্থান করে, আর 2 নম্বর দৃশ্যকল্পে হচ্ছে এরকম, 2 নম্বর দৃশ্যকল্পে দুইটা ভাগ। প্রথম ভাগে 1 নম্বরে দেওয়া আছে শৈবাল থেকে ছোট মাছ থেকে বাজ পাখি, অর্থাৎ শৈবালকে ছোট মাছ খায়, ছোট মাছকে খায় বাজ পাখি। 2 নম্বর হচ্ছে ধানকে পতঙ্গ খায়, পতঙ্গকে আবার ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে আবার বাজ পাখি খায়। তাহলে এই যে দুইটি দৃশ্যকল্প 2 এর হচ্ছে দুইটা সংখ্যা বা দুইটা হচ্ছে আমরা খাদ্য শৃঙ্খল দেখতে পাচ্ছি। তো আমাদের ঘ নম্বর প্রশ্নটি, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটি এভাবে করেছে যে দৃশ্যকল্প 2-এ 1 ও 2 এর মধ্যে কোনটিতে শক্তির অপচয় বেশি হয়। তাহলে এই হচ্ছে আমাদের দৃশ্যকল্প 2-এ এই দুইটা খাদ্য শৃঙ্খল আছে। সো এই দুইটা খাদ্য শৃঙ্খলের মধ্যে কোন খাদ্য শৃঙ্খলটিতে শক্তির অপচয় বা এনার্জি লসটা বেশি হয়। প্রশ্নটি বুঝতে পেরেছো? এবার এটার উত্তর কিভাবে করতে হবে খেয়াল করো, খুবই ছোট্টভাবে সংক্ষেপে উত্তরটি করবা, এভাবে করবা, খেয়াল করো। দৃশ্যকল্প 2-এ 1 ও 2, দেখো এখানে কি বলবা প্রথমেই, যে দৃশ্যকল্প 2-এ, হ্যাঁ, দৃশ্যকল্প 2-এ 1 ও 2 নং খাদ্য শিকলের মধ্যে 2 নং খাদ্য শিকলের শক্তির অপচয় বেশি হবে। এই 2 নং যে খাদ্য শিকলটা, এটাতে শক্তির অপচয় বেশি হবে। কেন বেশি হবে আসো আমরা দেখি। কারণ বাস্তুতন্ত্রের খাদ্য শিকলে স্তরের সংখ্যা যত বেশি হবে শক্তির অপচয় তত বেশি হবে। এটাই হচ্ছে মেইন কথা। এই প্রশ্নের একদম মূল কথাটাই হচ্ছে এটা, যে দেখো এই যে এই দুইটাই তো হচ্ছে বাস্তুতন্ত্রের হচ্ছে উপাদান। এই দুইটা যে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল, এগুলোর মধ্যে যে উপাদানগুলো, এগুলো সবই বাস্তুতন্ত্রের না। তাহলে এই বাস্তুতন্ত্রের মধ্যে যেই খাদ্য শিকলে স্তরের সংখ্যা যত বেশি, ওই খাদ্য শিকলে এনার্জি লসের পরিমাণটাও তত বেশি। বুঝছো? যেই খাদ্য শিকলে স্তর যত বেশি, সেই খাদ্য শিকলের এনার্জি লস বা শক্তির অপচয়টাও তত বেশি। কিভাবে খেয়াল করো। সাধারণত খাদ্য শিকলে এক স্তর থেকে অন্য স্তরে শক্তির প্রবাহকালে শ্বসন, তাপ, বিকিরণ ইত্যাদি কারণে শক্তি ব্যয় হবে না? হবে। 2 নং খাদ্য শিকলে 5টি শক্তি স্তর রয়েছে। কয়টি? 5টি। দেখো এই যে 1, 2, 3, 4, 5, এই 5টি শক্তি স্তর রয়েছে। কেন? ধানকে কে খায়? পতঙ্গ খায়, পতঙ্গকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে কে খায়? বাজ পাখি খায়। এখানে ঘাস, এই যে ঘাস পতঙ্গ ভক্ষণ করে। আচ্ছা, ঘাস হচ্ছে পতঙ্গ ভক্ষণ করে। পতঙ্গ, এখানে ধান মানেই হচ্ছে ঘাস, বা ধান বা ঘাস যে কোনো একটা কথা লিখলেই হবে। ধানকে পতঙ্গ ভক্ষণ করে, আবার পতঙ্গকে ব্যাঙ খাদ্য হিসেবে গ্রহণ করে। পতঙ্গকে ব্যাঙ হচ্ছে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই না? সাপ খাদ্য হিসেবে ব্যাঙকে গ্রহণ করে, সাপ আবার ব্যাঙকে খায়। আবার সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করে কে বলতো? বাজ পাখি। ওই যে অনেক বড় একটা পাখি উড়ে এসে সাপ নিয়ে চলে যায়, তাহলে ওই যে বাজ পাখি, সে আবার সাপকে ভক্ষণ করে। এখানে 5টি শক্তি স্তরে 4 বার শক্তির অপচয় হয়েছে। কয়বার শক্তির অপচয় হয়েছে বলতো? 4 বার শক্তির অপচয় হয়েছে। কারণ ধান মানে কি? এটা একটি উদ্ভিদ, সবুজ উদ্ভিদ, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি? ঘাস জাতীয় উদ্ভিদও বলতে পারি। এরা হচ্ছে প্রোডিউসার। এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের আলো ব্যবহার করে শক্তি উৎপন্ন করা হয়েছে। এখানে শক্তির কোনো লস নেই। তাহলে প্রথম স্টেপে শক্তির কোনো লস নেই বা শক্তির অপচয় হয়নি। বাট এই ধানকে যখনই পতঙ্গ খেয়েছে, তখনই এই শ্বসনে কিছু শক্তি অপচয় হয়েছে। রেসপিরেশন প্রক্রিয়া তোমরা জানো 4টি স্টেপস আছে, তাই না? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। সো এই যে শ্বসন প্রক্রিয়াটা ঘটতে কিছু শক্তির অপচয় হয় না। তারপর আবার তাপ শক্তি উৎপন্ন হয়, সেখানে কিছু শক্তি বিকিরণ হয়, মানে অপচয় হয়। তারপর বিকিরণের কারণে কিছু শক্তি অপচয় হয়। যখনই ধানকে পতঙ্গ খাবে, তখন এই সকল কারণে শক্তির কিছুটা অপচয় হবে। মানে 100% শক্তিটা সে ধান থেকে পাবে না। পতঙ্গ যখন ধানকে খাবে, তখন সে ওই পতঙ্গের
পতঙ্গটা হচ্ছে ধানের 100% শক্তিটা পাবে না, শক্তি অপচয় হবে। আবার এই পতঙ্গকে যখন ব্যাঙ খাবে তখন পতঙ্গ থেকে 100% শক্তি ব্যাঙ পাবে না, এখানেও কিছু শক্তির অপচয় হবে। আবার ব্যাঙকে যখন সাপ খাবে তখন ব্যাঙের 100% শক্তিটা সাপ পাবে না, সাপকে যখন বাজ পাখি খাবে তখন সাপেরও 100% শক্তিটা বাজ পাখি পাবে না। তাহলে কেন পাবে না? কারণ এখানে শক্তির অপচয় হবে। কেন শক্তির অপচয় হবে? কারণ শ্বসন, বিকিরণ, তাপ ইত্যাদি নানান কারণে শক্তির অপচয় এখানে হবেই। তার মানে উপরের স্টেপে মাত্র 1 2 3 তিনটা স্টেপ ছিল, তিনটা স্টেপে যতটুকু না শক্তি ক্ষয় হইতো বা অপচয় হইতো, নিচের এই 2 নম্বর স্টেপে 5টা স্টেপের মধ্যে 4টা স্টেপেই শক্তি লস হচ্ছে, আর উপরে 2টা স্টেপে শক্তি লস হচ্ছে। তাহলে এই যে এই কথাটাই বলা আছে যে 1 নং খাদ্য শিকলে শক্তি স্তর রয়েছে 3টি, এখানে 2 বার শক্তির অপচয় হয়েছে। কয়বার? মাত্র 2 বার। আর নিচেরটায় কয়বার শক্তির অপচয় হয়েছে? 4 বার। তাই এই জন্যই বলা যায় 1 নং অপেক্ষা 2 নং শিকলে শক্তির অপচয় সবচেয়ে বেশি। বুঝতে পেরেছো? সো এই ছিল আমাদের শক্তির অপচয় নিয়ে একটি সৃজনশীল, যেটি রাজশাহী বোর্ড 2024 সালে এসেছে। এটার শুধুমাত্র গহ নাম্বারটি আমরা নিয়েছি, কারণ গহ নাম্বারটি বা যেটা 4 মার্কসের কোশ্চেন ওইটি হচ্ছে আমাদের এই টপিক্সের সাথে রিলেভেন্ট। সো আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ট্রাইকন জি স্যার। আতিফ খালি নাকি সাপ ব্যাংকে খায় নাকি ব্যাং সাপকে খায়? সাপ হচ্ছে ব্যাংকে খায় আতিফ, মানে একটা সাপ হচ্ছে ব্যাংকে খাদ্য হিসেবে গ্রহণ করে। হাবিবা ক্লিয়ার স্যার। আসমানি জি স্যার বুঝছি। রুবাইয়া ক্লিয়ার। ইসরাত ক্লিয়ার। আলভি হোসেন কখন লেকচার শিটটা কখন দিবেন? আচ্ছা ক্লাস শেষ হলেই দিব বাবা। সামিয়া ক্লিয়ার। সামিহা সুলতানা শশী ক্লিয়ার। জিসান আহমেদ ক্লিয়ার। আফিফ জি স্যার ক্লিয়ার। শ্রাবন্তী জি বুঝছি। হেদায়েতুল ক্লিয়ার। নিঝুম নীতি ক্লিয়ার স্যার। জুই আন্ডারস্টুড, থ্যাংক ইউ। ওকে দেন চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। পুষ্টি প্রবাহ। পুষ্টি প্রবাহটা আসলে কি? দেখো, পুষ্টি প্রবাহ হচ্ছে যখন পুষ্টিদ্রব্য উৎপাদক থেকে ভোক্তাতে যাবে। ভোক্তা মানে কি? যে গ্রহণ করে বা যে খায় সে হচ্ছে ভোক্তা, যে ভক্ষণ করে সেই হচ্ছে ভোক্তা। তাহলে উৎপাদককে ভক্ষণ করে কে? ভোক্তা। তাহলে উৎপাদকের মধ্য থেকে যখন পুষ্টি উপাদান, নিউট্রিশন বা পুষ্টি উপাদান হচ্ছে ভোক্তাতে যাবে এবং সেই ভোক্তাকে আবার বিয়োজক খাবে এবং সেই বিয়োজককে আবার উৎপাদক খাবে, তাহলে এই যে একটা ধারা বা এই যে একটা ফ্লো, এই ফ্লোটা কি দেখো তো? উৎপাদক থেকে কোথায়? উৎপাদক থেকে উৎপাদক পর্যন্ত, অর্থাৎ উৎপাদকে শুরু হয়েছিল, উৎপাদকেই শেষ হয়েছে। উৎপাদক থেকে ভোক্তা, ভোক্তা থেকে বিয়োজক, বিয়োজক থেকে আবারও উৎপাদক। এই ফ্লোটা মেনটেন করে পুষ্টির যে একটা ফ্লো হবে বা একটা ধারাবাহিকতা হবে, এই ধারায় চক্রাকারে প্রবাহিত যখন হবে পুষ্টিটা, তখন সেই প্রক্রিয়াকে পুষ্টি প্রবাহ বা নিউট্রিশন ফ্লো বলে। তাহলে আমরা শুরুতেই দেখেছি এনার্জি ফ্লো, এরপর আমরা এখন দেখব নিউট্রিশন ফ্লো। তোমাদের পরীক্ষাতে এই 2টা টপিক্সের মধ্যে একটা টপিক্স থেকে একটি সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। হয় শক্তি প্রবাহ অথবা পুষ্টি প্রবাহ, হয় শক্তি প্রবাহ অথবা পুষ্টি প্রবাহ। বুঝতে পেরেছো? তাহলে পুষ্টি প্রবাহ কাকে বলে? যখন উৎপাদক থেকে ভোক্তা, ভোক্তা থেকে বিয়োজক, বিয়োজক থেকে আবার উৎপাদক, উৎপাদকে কি যাবে বলো তো? কি যাবে? পুষ্টি উপাদান যাবে। সেই পুষ্টি উপাদান যদি এভাবে চক্রাকারে যেতে থাকে, মানে উৎপাদক থেকে শুরু হয়ে আবারও যদি সেই উৎপাদকই আসে পুষ্টি উপাদানটা, তাহলে সেই চক্রটাকেই বলা হয় পুষ্টি প্রবাহ, বা এই প্রবাহটাকে আমরা কি বলবো? পুষ্টি প্রবাহ বা নিউট্রিশন ফ্লো। দেখো এখানে সূর্যের আলোর মাধ্যমে উৎপাদক কি করতেছে? সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করতেছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তো সেই উৎপাদককে আবার তৃণভোজীরা খাচ্ছে। এই উৎপাদককে কারা খাচ্ছে? তৃণভোজীরা খাচ্ছে না, উৎপাদককে কারা খাচ্ছে? তৃণভোজীরা। সেই তৃণভোজীকে আবার মাংসাশীরা খাচ্ছে। সেই মাংসাশীকে আবার কে করতেছে? বিয়োজক আবার মাটির সাথে মিশাই দিচ্ছে। সেই মাটির সাথে মিশে মাটির মধ্যে পুষ্টি ভাণ্ডার হিসেবে জমা থাকতেছে। সেই পুষ্টি ভাণ্ডার থেকে আবার উৎপাদক সেই পুষ্টি গ্রহণ করতেছে। আবার এই যে উৎপাদক থেকে ডিরেক্ট শ্বসনে কিছু শক্তি ক্ষয় হয়, তৃণভোজীর মধ্যেও শ্বসনের মাধ্যমে কিছু শক্তি ক্ষয় হবে, মাংসাশী প্রাণীর মধ্যেও শ্বসনে কিছু শক্তি ক্ষয় হবে, এবং বিয়োজকের মাধ্যমেও এই শ্বসনে কিছু শক্তি
ক্ষয় হবে। ঠিক আছে, তাহলে এই উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন প্রসেস ঘুরে আবার সেই উৎপাদকে যে ফিরে আসলো, কি ফিরে আসলো? পুষ্টি উপাদান। এই ফিরে আসাটাকেই বলা হয় পুষ্টি প্রবাহ। কি বলা হয়? পুষ্টি প্রবাহ। তাহলে শক্তি প্রবাহতে শক্তি হচ্ছে সূর্য থেকে গিয়ে উৎপাদক পর্যন্ত যাবে, লাস্ট পর্যন্ত। এই প্রবাহটাকে ছিল শক্তি প্রবাহ। আর পুষ্টি প্রবাহতে উৎপাদক থেকে উৎপাদকে যে চক্রাকার একটা প্রবাহ হবে, এটা হবে পুষ্টি প্রবাহ। এরপরে দেখো, আমরা পুষ্টি প্রবাহ থেকে দুইটি বহু নির্বাচনী প্রশ্ন দেখি। বাস্তুতন্ত্রে কোনটির কাজের ফলে সকল শক্তি আবার পরিবেশেই ফিরে আসে? কোনটির? যারা অ্যান্সারগুলো পারবে তারা অবশ্যই অ্যান্সারগুলো কমেন্ট বক্সে দিয়ে দিবে। সবুজ, 2 নম্বর প্রশ্ন হচ্ছে সবুজ উদ্ভিদে উৎপাদিত রাসায়নিক শক্তি কোথায় পৌঁছায়? তাহলে এই দুইটি প্রশ্নের উত্তর কারা কারা পারবে আমি একটু কমেন্টগুলো চেক করি। আফিফ অ্যান্সার দিয়েছো। আচ্ছা, আফিফ জিজ্ঞেস করেছো এনার্জি ফ্লো আর নিউট্রিশন ফ্লোর ভিতরে মেইন পার্থক্যটা কি? আচ্ছা, এনার্জি ফ্লোতে হচ্ছে তোমার এনার্জিটা আসে কোত্থেকে? সূর্য থেকে, কারণ সকল এনার্জির উৎস হচ্ছে সূর্য, তাই না? তো সূর্য থেকে এসে তারপরে সূর্য থেকে ওটা উৎপাদকে যাবে, উৎপাদক থেকে ওটা কোথায় যাবে? ওটা হচ্ছে যাবে হচ্ছে তোমার খাদকে যাবে। বিভিন্ন স্তরের খাদক আছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, সেই সর্বোচ্চ স্তরের খাদক, সেইটাকে আবার বিয়োজক মাটির সাথে মিশাই ফেলবে। তারপরে সেই মাটি থেকে আবার পরিবেশে শক্তি যাবে, অর্থাৎ তোমার উৎপাদকটা শক্তি নিবে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এখানে শুরুটা ছিল সূর্য আর শেষে ছিল বিয়োজক, তারপরে উৎপাদক। আর পুষ্টি প্রবাহের মধ্যে পুষ্টির প্রধান উৎস তো সূর্য না, পুষ্টির প্রধান উৎস হচ্ছে তোমার উৎপাদক, কারণ উৎপাদকটা সূর্যের আলোটাকে ব্যবহার করে পুষ্টি তৈরি করে। কোথায়? উৎপাদকের মধ্যেই। সেই উৎপাদককে বিভিন্ন খাদক খাবে বা ভোক্তারা খাবে, সেই খাদকগুলাকে আবার মাটির সাথে মিশাই দেবে বিয়োজকরা। সেই বিয়োজক আবার যখন মারা যাবে সেই বিয়োজকগুলারই ডিরেক্ট হচ্ছে উৎপাদকরা আবার খাদ্য হিসেবে খাবে। তাহলে এই যে পুষ্টির প্রবাহটা শুরু হয়েছে উৎপাদকে, শেষও হইলো উৎপাদকে। বাট তোমার শক্তি প্রবাহের বেলায় কিন্তু যেখান থেকে শুরু হয়েছিল ওখানে কিন্তু শেষ হয় নাই, কিন্তু পুষ্টি প্রবাহের বেলায় যেখান থেকে শুরু হয়েছিল ওইখানেই শেষ হয়েছে। তার মানে এটাই হচ্ছে প্রধান পার্থক্য পুষ্টি প্রবাহ এবং শক্তি প্রবাহের। বুঝতে পেরেছো আফিফ? ওকে, আফিফ লিখেছো, আচ্ছা স্যার বুঝছি, থ্যাংক ইউ আফিফ। জিসান আহমেদ অ্যান্সার দিয়েছো, সামিহা অ্যান্সার দিয়েছো, সামিয়া অ্যান্সার দিয়েছো, আলভি ক্লিয়ার, ওকে, সুমাইয়া ক্লিয়ার, আসমানি অ্যান্সার দিয়েছো, লিহা অ্যান্সার দিয়েছো, তারপরে হচ্ছে মুসা কবির অ্যান্সার দিয়েছো, মুস্তাফিজুর রহমান অ্যান্সার দিয়েছো, আসমানি অ্যান্সার দিয়েছো, ওকে, তামান্না রহমান অ্যান্সার দিয়েছো, জেবা প্রমাণিক অ্যান্সার দিয়েছো, রাহাতি জান্নাত অ্যান্সার দিয়েছো, রুবাইয়া অ্যান্সার দিয়েছো, আতিফ আতিফ বলেছো স্যার ইফেক্টটা ভালো হয়েছে, ওকে আতিফ, থ্যাংক ইউ। ওয়াফি অ্যান্সার দিয়েছো, বন্ধন মজুমদার অ্যান্সার দিয়েছো, ত্রিকোণ অ্যান্সার দিয়েছো, ইসরাত অ্যান্সার দিয়েছো, ওকে। লিহা আচ্ছা লিহা ক্লিয়ার স্যার, ওকে বুঝছো, লিহা অ্যান্সার দিয়েছো, ঠিক আছে লিহা। সুমাইয়া অ্যান্সার দিয়েছো, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যারা যারা অ্যান্সার দিয়েছো। তামান্না ইসলাম অ্যান্সার দিয়েছো, রাহাতি জান্নাতে অ্যান্সার দিয়েছো, রুবাইয়া অ্যান্সার দিয়েছো, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা, ফেসবুকে হচ্ছে, ওকে, তোমরা সবাই হচ্ছে জুমে জয়েন আছো, এই জন্য ফেসবুকে খুব একটা কমেন্ট পাচ্ছি না, সমস্যা নেই। পার্বণ অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। তাহলে আসো আমরা অ্যান্সারগুলো জেনে নিই। প্রথমে দেখো 1 নম্বর অ্যান্সার কি হবে? বাস্তুতন্ত্রে কোনটির কাজের ফলে সকল শক্তি আবার পরিবেশে ফিরে আসে? অ্যান্সার হচ্ছে বিয়োজক। বাস্তুতন্ত্রে এই বিয়োজকের কাজটা কি বলতো? এই হচ্ছে সর্বোচ্চ স্তরের যে খাদকগুলো আছে না, সেই খাদকগুলারে যখন তারা মারা যাবে তখন সেই খাদকগুলাকে মাটির সাথে বা পরিবেশের সাথে মিশিয়ে ফেলবে। তো এই কাজটা যেহেতু বিয়োজক করে, তার মানে পরিবেশে সেই শক্তিটা ফিরিয়ে আনতে কে সাহায্য করে? বিয়োজক। যদি সর্বোচ্চ স্তরের খাদকরা সব শক্তি খেয়ে মারা যাইতো, তাহলে যদি বিয়োজক না থাকতো, তাহলে ওই তার ডেড বডিটাকে কে মাটির সাথে পচাই ফেলতো বা মিশাই ফেলতো, বা ওই শক্তিটা কি আবার পাওয়া যেত মাটিতে ওই শক্তি না আসলে তাহলে তো উৎপাদকরা ওই শক্তি আবার মাটি থেকে গ্রহণ করতে পারতো না। তাহলে পরিবেশে ফিরিয়ে আসে বা নিয়ে আসে হচ্ছে বিয়োজকেরা। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে সবুজ উদ্ভিদে উৎপাদিত রাসায়নিক সাড়ে 10টা 10:30 ভাই, আপনার বড় তো না, 10টা হবে না, একটু ওয়েট করতে হবে।
আচ্ছা ঠিক আছে চলে আসুন। আসেন না এখানে? আমি তো থাকবো রাতে। সেটাই মানে এখানে মেয়ে থাকবে তো সেজন্য। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও মেয়েরা এখানে থাকবে, আচ্ছা ঠিক আছে, আমি তত তাড়াতাড়ি সম্ভব শেষ, ঠিক আছে। ওকে, তারপরে 2 নম্বর প্রশ্নটি দেখো, সবুজ উদ্ভিদে উৎপাদিত রাসায়নিক শক্তি কোথায় পৌঁছায়? সবুজ উদ্ভিদে উৎপাদিত রাসায়নিক শক্তি হচ্ছে তৃণভোজী প্রাণীতে পৌঁছায়, তাই না? সবুজ উদ্ভিদে যে শক্তিটা উৎপন্ন হয় সেটা তৃণভোজীতে, অর্থাৎ যারা ঘাসপালা বা সবুজ উদ্ভিদ খেয়ে থাকে তাদের মধ্যে এইটা পৌঁছায়। এরপরে দেখো এই রিলেটেড একটা সৃজনশীল প্রশ্ন যদি আমরা একটু দেখি, তাহলে সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, এখানে একটা উদ্দীপক দেয়া আছে যে প্রথমে সবুজ উদ্ভিদের এখানে মাঝখানে হচ্ছে একটা এক্স, ওকে, তো মাঝখানে হচ্ছে একটি এক্স, এই যে মাঝখানে হচ্ছে এক্স, এই এক্স থেকে সবুজ উদ্ভিদে যাচ্ছে, সবুজ উদ্ভিদ থেকে এক্সে আসতেছে, আবার সবুজ উদ্ভিদকে হরিণ খাচ্ছে, হরিণকে আবার এক্স খাচ্ছে, আবার হরিণকে কে খাচ্ছে? বাঘ খাচ্ছে। তাহলে এই হচ্ছে আমার একটা উদ্দীপক এখানে দেওয়া আছে। এই উদ্দীপকটি দিয়ে প্রশ্ন করেছে উদ্দীপকের এক্স এর অনুপস্থিতিতে পরিবেশের ভারসাম্য বাধাগ্রস্ত হয়, এটা আমাদের বিশ্লেষণ করতে হবে। তাহলে এক্সটা কি আসলে? এক্স হচ্ছে বিয়োজক। কেন? এই হরিণকেও সে বিয়োজিত করে, সবুজ উদ্ভিদকেও বিয়োজিত করে, বাঘকেও বিয়োজিত করে। সবাই কার কাছে ধরা? সবাই বিয়োজকের কাছে ধরা। কেন? কারণ বিয়োজক সবাইকেই বিয়োজিত করে। এই উদ্দীপকে যারা যারা আছে, সবুজ উদ্ভিদ মারা গেলে তাকে মাটির সাথে কে মিশায়? বিয়োজক। হরিণ মারা গেলে তাকে মাটির সাথে কে মিশায়? বিয়োজক। বাঘ মারা গেলে মাটির সাথে কে মিশায়? বিয়োজক। তাহলে যেহেতু বিয়োজক মিশায়, এজন্য এক্স হবে বিয়োজক। আর এই বিয়োজকের অনুপস্থিতিতে পরিবেশের ভারসাম্যটা বাধাগ্রস্ত হয়। কেন বলতো? উদ্দীপকে এক্স হচ্ছে বিয়োজক, বিয়োজকের অনুপস্থিতিতে পরিবেশের ভারসাম্য ব্যাহত হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো। তাহলে এখান থেকে মূল বিশ্লেষণটা শুরু। দেখো, এভাবে বলবা যে বিয়োজক কারা? বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি অতি ক্ষুদ্র অণুজীব, অতি ক্ষুদ্র অণুজীব বা মাইক্রো অর্গানিজম, অতি ক্ষুদ্র অণুজীব বা মাইক্রো অর্গানিজম যাদেরকে খালি চোখে দেখা যায় না, এরা উদ্ভিদ ও প্রাণীদের বজ্র পদার্থ বা ওয়েস্ট ম্যাটেরিয়াল এবং মৃতদেহ থেকে তাদের খাদ্য গ্রহণ করে। তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব যারা আছে, এই যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এরা কি করে? খাদ্য কোথা থেকে পায়? এরা খাদ্য পায় হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীদের ডেড বডি থেকে বা মৃতদেহ থেকে এরা খাদ্য পায়। এবং এটার পরিণামে তারা যে খাদ্য পায়, এটার পরিণামে বা এটার বিপরীতে তারা কি করে? এসব বজ্র পদার্থ বিয়োজিত হয়ে মাটি পানির সাথে মিশে যায়। তাহলে তারা কিন্তু ওই সকল ডেড বডি খেয়ে, কারা? বিয়োজকেরা। বিয়োজক কারা? ব্যাকটেরিয়ারা। আর কারা? ফাঙ্গাসেরা। তাহলে এই যে ফাঙ্গাস বা হচ্ছে তোমার ছত্রাক এবং হচ্ছে ব্যাকটেরিয়া, এরা কি করে? তোমার একটা প্রাণী বা উদ্ভিদকে পচাইয়ে ফেলে, মৃতদেহকে পচাইয়ে ফেলা বিনিময়ে তারা পুষ্টি নেয়, আর এটার বিনিময়ে তারা পরিবেশকে ক্লিন রাখে, কারণ ওদেরকে মাটির সাথে মিশাইয়ে ফেলে, তাই না? এই মিশে যাওয়া উপাদান তখন উদ্ভিদের পক্ষে আবার পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করা সম্ভব হয়। বাস্তুতন্ত্রে যদি বিয়োজকরা না থাকতো, বাস্তুতন্ত্রে বিয়োজকরা না থাকলে এই পৃথিবী মৃতদেহ এবং রেচন দ্রব্যের ভান্ডারে পরিণত হতো। খুবই 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 ইম্পর্টেন্ট একটি কথা। বিয়োজকেরা এই দুনিয়াতে না থাকলে কি হইতো? এই দুনিয়াতে একটা ময়লার ভাগারে পরিণত হইতো, যে এত এত ডেড বডি এই দুনিয়াতে জমা থাকতো যেগুলো মাটির সাথে মিশতো না। ভাবো তো, সেই পৃথিবীর শুরুর কাল থেকে এখন পর্যন্ত কতগুলা মানুষ মারা গেছে। ভাবো তো, ওই মানুষগুলোর ডেড বডি কই থাকতো? এখানেই থাকতো, এখনো থাকতো। তাহলে ভাবো সেগুলা মানে কি একটা অবস্থা হয়ে যেত না? এত ডেড বডিতে ভরে গেলে তো জায়গায় সংকুলান, তোমার আমার থাকার জায়গা থাকতো না। ঠিক আছে, তো সেই জিনিসগুলা কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ বিয়োজকেরা আছে, এই অণুজীব বা মাইক্রো অর্গানিজম পৃথিবীতে আছে বলেই তারা প্লাস্টিক ইটার, এখনো কিন্তু কিছু ব্যাকটেরিয়া বের হয়েছে প্লাস্টিক ইটার, মানে প্লাস্টিককেও তারা খেতে পারে, বা কিছু ফাঙ্গাস বের হয়েছে। সো মানে আবিষ্কার করেছে আর কি, এগুলো তো সৃষ্টিকর্তা বানিয়েছে, মানুষ আবিষ্কার করেছে। সো এই জিনিসগুলো যদি না থাকতো, ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবেরা না থাকলে পৃথিবী কি হইতো বলতো? মৃতদেহ ও রেচন দ্রব্য, মানে কি? ওয়েস্ট ম্যাটেরিয়াল, আমাদের যে প্রস্রাব পায়খানা বা বিভিন্ন ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো আছে, ডেড বডি আছে, তো সেই রেচন দ্রব্যের ভান্ডারে পরিণত হতো। কোনো জীবের বাসযোগ্য পরিবেশ আর থাকতো না, মানে এমন কোনো পরিবেশ থাকতো না যেই পরিবেশে কোনো জীব বাস করতে পারে। যদি বিয়োজকেরা না থাকতো তাহলে বাস করার মতো কোনো পরিবেশ পৃথিবীতে থাকতো না। মাটির উর্বর শক্তি মানে কি? যেই মাটিতে
ভালো উদ্ভিদ জন্মায়, অর্থাৎ একটা মাটিতে ভালো উদ্ভিদ জন্মালে সেই মাটিটা বেশি উর্বর না, আর যদি কম জন্মায় তাহলে কম উর্বর। তাহলে এই মাটির উর্বরতা বিনষ্ট হতো, পুষ্টি ভাণ্ডারে কোনো পুষ্টি উপাদান যোগ না হয়ে পুষ্টিহীনতায় উদ্ভিদের বিলুপ্তি ঘটতো। তাহলে বিয়োজক না থাকলে এক কথায় পুষ্টিহীনতায় ভুগত পুরা পৃথিবী। পুরা পৃথিবী পুষ্টিহীনতায় ভুগত কখন? যদি বিয়োজকটা না থাকতো। পরিণামে এই পৃথিবীর প্রাণ প্রবাহ থমকে যেত। এক কথায় কি বলবা? প্রাণ প্রবাহটাই থমকে যেত যদি বিয়োজক না থাকতো। কারণ বিয়োজক না থাকলে পুষ্টি প্রবাহ হইতো না, পুষ্টি প্রবাহ না হইলে প্রাণ প্রবাহ থেমে যেত, মানে পৃথিবীতে আর নতুন প্রাণের উদ্ভবই ঘটতো না। বুঝতে পেরেছো? সো বিয়োজক বা ডিকম্পোজারের গুরুত্ব কিন্তু অপরিসীম। রাকিব আমাকে একটু পানি দিও। আচ্ছা, এরপরে দেখো, আশা করি সৃজনশীলটি বুঝতে পেরেছো। এরপরের টপিকসটি হচ্ছে জলজ বা পুকুরের বাস্তুতন্ত্র। তো দেখো, বাস্তুতন্ত্র মানে কি? বাস্তুতন্ত্র মানে হচ্ছে এমনই একটা পরিবেশ যেই পরিবেশের মধ্যে একই সাথে উদ্ভিদ এবং প্রাণীরা সহাবস্থান করে, এবং উদ্ভিদ এবং প্রাণীদের সাথে রিলেটেড যে সকল উপাদান আছে সেগুলো হতে পারে জীবজ উপাদান বা জড় উপাদান বা ভৌত উপাদান। এই সকল উপাদানের সাথে জীবের যে মিথস্ক্রিয়া বা যে আন্তঃনির্ভরশীলতা, এই সম্পর্কটাকেই বলা হয় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তাহলে এই ইকোসিস্টেমের আসলে ইকোসিস্টেমকে আমি যদি ভাগ করি প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারবো। বাস্তুতন্ত্রকে কয় ভাগে ভাগ করতে পারবো? দুই ভাগে ভাগ করতে পারবো। বুঝতে পেরেছো? ওকে, আমরা ছিলাম হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। ওকে, জলজ বা পুকুরের বাস্তুতন্ত্র, হ্যাঁ এখানে আমরা ছিলাম। ওকে, তো আমি কি বলেছি যে বাস্তুতন্ত্রকে আমরা যদি ভাগ করি তাহলে মূলত আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারবো। প্রধানত আমরা বাস্তুতন্ত্রকে দুইটি ভাগে ভাগ করতে পারবো। দেখো, বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রকে আমি যদি দুইটা ভাগে ভাগ করি তাহলে একটি হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, আর একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। ঠিক আছে, বাস্তুতন্ত্রকে আমি যদি ভাগ করি প্রধানত আমি দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, আরেকটি হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। আর এই জলজ বাস্তুতন্ত্রের সবথেকে ইজিয়েস্ট এক্সাম্পল অথবা সবথেকে জলজ্যান্ত উদাহরণ যেটা আমরা বাস্তবে প্রতিনিয়ত আমাদের জীবনের সাথে দেখতে পাই বা আমাদের সাথেই জড়িত, আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে কি বলতো? পুকুর, পন্ড। যারা হচ্ছে গ্রামে থাকো বা হচ্ছে মফস্বলে থাকো, যাদের বাড়িতে পুকুর আছে, তারা আরো ভালো বুঝতে পারবে যে পুকুরের সাথে মানুষের জীবনের সম্পর্কটা কত নিবিড় এবং কত নিত্য নৈমিত্তিক যে সম্পর্কটা। তাহলে জলজ বাস্তুতন্ত্রের সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে পুকুর। তো এই জন্য আমরা জলজ বাস্তুতন্ত্র বলতে আমরা মূলত পুকুরের বাস্তুতন্ত্রটাই বুঝে থাকবো। বুঝতে পেরেছো? অর্থাৎ ইকোসিস্টেম ইন এ পন্ড, POND, পন্ড অর্থ পুকুর। তাহলে দেখো, আমরা এই জলজ বাস্তুতন্ত্র হিসেবে আমরা পুকুরের বাস্তুতন্ত্রটা পড়বো। বুঝতে পেরেছো? জলজ বাস্তুতন্ত্র হিসেবে আমরা কি পড়বো? পুকুরের বাস্তুতন্ত্র পড়বো। ওকে, তাহলে দেখো,
আচ্ছা, জলজ বাস্তুতন্ত্র বা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। তাহলে এটা কিরকম দেখো, এই জলজ বাস্তুতন্ত্র বা পুকুরের বাস্তুতন্ত্রতে 3 স্তরের খাদক আমরা দেখব। প্রথমে আমরা প্রাথমিক স্তর বা উৎপাদক দেখব, তারপর হচ্ছে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক। তাহলে প্রথমেই আমরা দেখি যে পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক কারা। পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক কারা এটা আমরা প্রথমেই দেখব। তো দেখো, উৎপাদক হচ্ছে শালক সংশ্লেষণকারী শৈবাল, শালক সংশ্লেষণকারী শৈবাল ও অগভীর পানির সবুজ উদ্ভিদ। অগভীর পানি মানে কি? যেই পানি গভীর না, অর্থাৎ অল্প একটু নামলেই আমরা পানিটার নিচে নাগাল পেয়ে যাব। তাহলে এই যে অগভীর পানিতে যে সবুজ উদ্ভিদগুলো থাকে, যারা পুকুরে নেমেছো তারা দেখেছো যে অল্প অল্প পানিতে নামলে আমার কিছু কিছু উদ্ভিদ আমার পায়ে বাঁধবে। তো সেই উদ্ভিদগুলাই হচ্ছে অগভীর পানির উদ্ভিদ বা বিভিন্ন শৈবাল। তো সেই সকল জিনিসগুলাই হচ্ছে কি বলতো, উৎপাদক। মানে তারা উৎপাদন করে, কি উৎপাদন করে? খাদ্য উৎপাদন করে। কি খাদ্য উৎপাদন করে? গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। তাহলে পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদেহকে প্ল্যাঙ্কটন বলে। পানিতে ভাসমান যে ক্ষুদ্র ক্ষুদ্র জীবদেহ আছে এদেরকে আমরা কি বলি? প্ল্যাঙ্কটন। PLANKTON, প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন বা ক্ষুদ্র জীব বলি। সেই জীব কি হইতে পারে? 2 ধরনের হইতে পারে। একটা উদ্ভিদও হইতে পারে, একটা প্রাণীও হইতে পারে। উদ্ভিদ হইলে ফাইটোপ্ল্যাঙ্কটন আর জীব হইলে জুওপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুওপ্ল্যাঙ্কটন। আর প্ল্যাঙ্কটন হচ্ছে পানিতে ভাসমান জীব। পানিতে ভাসমান যদি ক্ষুদ্র উদ্ভিদ হয় তাহলে সেটা ফাইটোপ্ল্যাঙ্কটন, এবং পানিতে ভাসমান যদি ক্ষুদ্র প্রাণী হয় তাহলে সেটা জুওপ্ল্যাঙ্কটন। বুঝতে পেরেছো? এবার আসো, এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন বা উদ্ভিদ প্ল্যাঙ্কটন, এরা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপন্ন করে, এই জন্য এদের উৎপাদক বলা হয়। তাহলে এক কথায় উৎপাদক হচ্ছে কারা বলতো? এই ফাইটোপ্ল্যাঙ্কটনরাই হচ্ছে উৎপাদক, বা উদ্ভিদ ক্ষুদ্র ক্ষুদ্র যে পানিতে যে উদ্ভিদগুলো থাকে তারাই হচ্ছে উৎপাদক। এবার আসো, প্রথম স্তরের খাদক বা ফার্স্ট লেভেল অফ কনজিউমার। ফার্স্ট লেভেল অফ কনজিউমার বা প্রথম স্তরের খাদক কারা বলতো? ভাসমান ক্ষুদ্র প্রাণী অর্থাৎ জুপ্ল্যাঙ্কটন। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে প্রোডিউসার বা উৎপাদক, আর জুওপ্ল্যাঙ্কটন কি? জুওপ্ল্যাঙ্কটন হচ্ছে কনজিউমার। কনজিউমার বা খাদক। কেমন স্তরের খাদক? কেমন স্তরের খাদক? প্রথম স্তরের খাদক। বুঝতে পেরেছো? জুওপ্ল্যাঙ্কটন মানে কি? ক্ষুদ্র প্রাণী। কেমন ক্ষুদ্র প্রাণী? যারা পানিতে ভাসে। যারা পানিতে ভাসে, পানকৌড়ি, ছোট ছোট পোকা আছে না পানির উপরে ভাসে, দেখো না তোমরা? সো ওগুলোই হচ্ছে জুওপ্ল্যাঙ্কটন। তারপর মশার শুককীট। মশার শুককীট মানে কি? মশার ডিম বা মশার একদম ছোট বাচ্চা। সো এই জিনিসগুলাও হচ্ছে প্রথম স্তরের খাদক। তারপর আর কারা আছে? ক্ষুদে পোকা। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পোকা থাকে না পুকুরে, এরাই হচ্ছে প্রথম স্তরের খাদক। তারপরে রুই কাতলা। রুই মাছ এবং কাতল মাছ তোমরা খেয়েছো তাই না? পুকুরের মধ্যে থাকে, পুকুরে চাষও করা হয় কৃত্রিমভাবে। সো এই যে রুই মাছ এবং কাতল মাছ, এরাও হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। MCQতে আসবে কিন্তু যে প্রথম শ্রেণীর খাদক কারা। জাস্ট এক্সাম্পলগুলো মনে রাখবা। ভাসমান ক্ষুদ্র প্রাণী বা জুপ্ল্যাঙ্কটন, মশার শুককীট, ক্ষুদ্র পোকা, রুই ও কাতলা। এরপরে দেখো, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, নয় আকারে না, পারে না। শুধুমাত্র এই দুনিয়াতে প্রোডিউসার যারা, প্রোডিউসার মানে উৎপাদক, এই যে উৎপাদক, এরাই হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে। দেখা এদেরকে অটোট্রফ বলে। অটোট্রফ মানে কি? স্বভোজী। এদেরকে কি বলে? অটোট্রফ। অটোট্রফ। অটোট্রফ মানে কি? স্বভোজী। স্বভোজী মানে কি? যারা নিজের ভোজন নিজেই তৈরি করে বা নিজের খাদ্য যারা নিজেই তৈরি করে তাদেরকে অটোট্রফ বা স্বভোজী বলে। কাদেরকে বলে? প্রোডিউসারকে বলে, মানে উৎপাদককে বলে। বুঝতে পেরেছো? তাহলে এরাই হচ্ছে আমাদের উৎপাদক। আর প্রথম স্তরের খাদক তো আমরা জানলাম, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, উৎপাদককে খেয়ে বেঁচে থাকে। এরপরে দেখো, এরা সরাসরি কি করে? উৎপাদককে খেয়ে বেঁচে থাকে, যেটা বললাম। তারপরে আসো আমরা দ্বিতীয় স্তরের খাদককে দেখি। কারা কারা বলতো? ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ, ব্যাং। এই ব্যাঙের কথাটা স্পেশালি ভালো মতো মনে রাখবা। এটা MCQতে বেশি বার আসে যে ব্যাং হচ্ছে কোন স্তরের খাদক। এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। কোন স্তরের খাদক? দ্বিতীয় স্তরের। পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাং হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এরা উৎপাদক নয়, বরং প্রথম স্তরের খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে। তার মানে এরা কিন্তু উৎপাদককে খায় না। এই যে দ্বিতীয় স্তরের খাদক বা সেকেন্ড লেভেল অফ কনজিউমার, এরা হচ্ছে উৎপাদককে খায় না, প্রোডিউসারকে খায় না। এরা কাদের খায়?
এরা খায় ফার্স্ট লেভেল অফ কনজিউমার, অর্থাৎ প্রথম স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে। কারা? এই যে হচ্ছে ছোট মাছেরা, কিছু জলজ পতঙ্গেরা, ব্যাঙেরা। এরপর আসে তৃতীয় স্তরের খাদক যারা, যেসব প্রাণী দ্বিতীয় স্তরের খাদককে খায় তাদের তৃতীয় স্তরের খাদক বলা হয়। তাহলে দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে আমরা তৃতীয় স্তরের খাদক বলি। কারা? শোল মাছ, পুকুরের শোল মাছ, বোয়াল মাছ, ভেটকি মাছ। ঠিক আছে, নামটা একটু ফানি, বাট ভেটকি মাছ বলতে একটা মাছ আছে যেটা এখন খুব একটা বিরল, বাট আগে ছোটবেলায় আমি দেখতাম আমার বাবা হচ্ছে যখন পুকুরে, আমাদের বাড়িতে যে পুকুর ছিল ওই পুকুরে হচ্ছে মাছ ধরতে হচ্ছে, তোমার নির্দিষ্ট সময় পর পর আমরা মাছ হচ্ছে তোমার ছোট ছোট পোনা জিয়ে রাখতাম। তো ওগুলা পরবর্তীতে হচ্ছে বড় হলে এদেরকে ফিড করা হইতো, খাবার দেওয়া হইতো। বড় হলে তাদেরকে হচ্ছে জাল দিয়ে বা হচ্ছে পুকুর সেচে, হ্যাঁ সেচ প্রক্রিয়ার মাধ্যমে পুকুরের সব পানি ফেলে দিয়ে তারপরে হচ্ছে অনেক মানুষ মিলে মাছ ধরার একটা উৎসবই ছিল, অন্যরকম একটা উৎসব ছিল। ঠিক আছে, সো ওইখানে কিন্তু শোল মাছ ছিল বা বিভিন্ন রুই মাছ, কাতল মাছ এগুলো ছিল। সো পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে শোল মাছ, বোয়াল মাছ এবং ভেটকি মাছ এরা হচ্ছে থার্ড লেভেল অফ কনজিউমার বা তৃতীয় স্তরের খাদক। বুঝতে পেরেছো? এরা কি তৃতীয় স্তরের খাদক। তারপর বক আছে। বক দেখেছো? সাদা এক ধরনের পাখি, পাগুলো লম্বা লম্বা, ঘাটটা লম্বা, ঠোঁট লম্বা। হ্যাঁ, এদেরকে আমরা কি বলি? বক। বক যে মাছ খায়, ছোট ছোট মাছ খায়, পুকুরে থাকে। এরাও হচ্ছে তৃতীয় স্তরের খাদক। তো এরা পুকুরের সর্বোচ্চ স্তরের খাদক। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? তৃতীয় স্তরের খাদকদেরই বলা হয় সর্বোচ্চ স্তরের খাদক। তাহলে আমরা জলজ বাস্তুতন্ত্রটা বুঝে ফেললাম। এবার আসো জলজ বাস্তুতন্ত্র থেকে তিনটি এমসিকিউ সলভ করি। প্রথম যে প্রশ্নটি আছে, পুকুরের প্রথম স্তরের খাদক কোনটি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাঙ কোন শ্রেণীর খাদক? 3 নম্বর প্রশ্ন হচ্ছে চিংড়ি কোন স্তরের খাদক? তাহলে এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো তোমরা একটু কমেন্টে দিয়ে দাও, আমি একটু চেক করি কারা কারা উত্তর দিতে পেরেছো। ওকে, ইসরাত একটি অ্যান্সার দিয়েছো। বন্ধন, হ্যাঁ মজার ব্যাপার হচ্ছে ছোট মাছ হচ্ছে সেকেন্ড কনজিউমার, বাট বড় রুই মাছ ওরা আসলে ঘাস লতা পাতা খায়, বুঝছো, পুকুরের, যার কারণে ওরা ফার্স্ট কনজিউমার। রাইট। আচ্ছা, বিয়োজক মারা গেলে তাকে মাটির সাথে কে মিশায়? বিয়োজক মারা গেলে তাকে মাটির সাথে কেউ মিশায় না বন্ধন। বিয়োজক যখন মারা যায়, মানে ব্যাকটেরিয়া যখন মারা যায় বা হচ্ছে তোমার ছত্রাক, ফাঙ্গাস যারা হচ্ছে বিয়োজক, তারা যখন মারা যায়, মারা গিয়ে তারা হচ্ছে মাটির সাথে অটোমেটিক্যালি লেগে থাকে। আর ওই যে তাদের শরীর থেকে যে পুষ্টি, সেই পুষ্টিটা উদ্ভিদ ডিরেক্ট গ্রহণ করে নেয়, ডিরেক্ট মাটি থেকেই গ্রহণ করে। তাদেরকে আর কেউ মিশে না, কারণ তারা খুবই ক্ষুদ্র, তারা খুবই ছোট। সো ওই জিনিসগুলা, ওইগুলার মৃতদেহগুলা হচ্ছে যখন মারা যায় তখন মাটির সাথে অটোমেটিক্যালি মিশে যায়, এবং ওই মাটিটা কি মাটির মধ্য থেকে যখন পুষ্টি উপাদান শোষণ করে প্রডিউসাররা বা উৎপাদকেরা, তখন তাদের দেহের মধ্য থেকে, ওই বিয়োজকের দেহের মধ্য থেকে সেই পুষ্টি উপাদানগুলো তারা নিয়ে নেয়। ইসরাত অ্যান্সার দিয়েছো, ট্রাইকোন অ্যান্সার দিয়েছো, হাবিবা, ওয়াফি অ্যান্সার দিয়েছো, আতিফ 3টি অ্যান্সার দিয়েছো, রুবাইয়া 3টির অ্যান্সার দিয়েছো, ওয়াফিও 3টির অ্যান্সার দিয়েছো, ট্রাইকোন 3টির অ্যান্সার দিয়েছো, তারপরে হচ্ছে রাহাতি জান্নাত 2টির অ্যান্সার দিয়েছো, জেবা প্রমাণিক 3টির অ্যান্সার দিয়েছো, আসমানি তোমাদের বাড়িতে পুকুর আছে বলেছো, কিন্তু আমরা এখন বাড়িতে থাকি না। আচ্ছা, বাট আসমানি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পুকুর থাকা মানে হচ্ছে আমাদের সাথে, জীবনের সাথে কিন্তু পুকুরের অনেক খুব গভীর একটা সম্পর্ক থাকে, তাই না, যাদের পুকুর আছে বাড়িতে। সামিহা সুলতানা শশী এবিসি অ্যান্সার দিয়েছো, জুই অ্যান্সার দিয়েছো 3টি, রাকিব বস অ্যান্সার দিয়েছো 2-3-এর, আফিফ ফেরাউনের লাশ বিয়োজক কেন নষ্ট করলো না, মানে ফেরাউনের লাশটা ওরা কেন মাটির সাথে মিশালো না? আচ্ছা, ফেরাউনের লাশটা তো ছিল মূলত সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে, তাই না? তো সমুদ্রের মধ্যে হচ্ছে তোমার ন্যাচারাল প্রিজারভেটিভস হচ্ছে সল্ট থাকে, সোডিয়াম ক্লোরাইড বা হচ্ছে সল্ট, এটা হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভস, মানে হচ্ছে তোমার প্রিজারভেটিভস কি, যেটা অনেকদিন সংরক্ষণ করতে সাহায্য করে। সো এই জন্য ফেরাউনের লাশ যেহেতু লবণের মধ্যেই ছিল লং টাইম, যার কারণে লবণের মধ্যে হচ্ছে বিয়োজকরা গ্রো করতে পারে না। হ্যাঁ, বিয়োজকরা খুব সহজে জন্মাতে পারে না, যার কারণে খুব একটা বিয়োজিত করতেও পারে না। এবং যেহেতু পানির মধ্যে ছিল, সো মাটির সাথে যার কারণে মিশে নেয়, বা মাটির সাথে মিশানোর চান্স ছিল না, এবং বিয়োজকের পরিমাণটাও কম ছিল। বুঝতে পেরেছো আফিফ? আসমানি ওকে, বুঝছি। লিহা
অ্যান্সার দিয়েছো, বন্ধন অ্যান্সার দিয়েছো, শ্রাবন্তী জি স্যার বুঝছি, ওকে থ্যাংক ইউ, নিজম নীতি অ্যান্সার দিয়েছো, জিংমার্মা অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ, কৃপা অ্যান্সার দিয়েছো, তামান্না রহমান অ্যান্সার দিয়েছো, রাহাতি জান্নাত অ্যান্সার দিয়েছো, আতিফ রিয়েলি ইয়েস আতিফ, রুবাইয়া সল্টের জন্য, হ্যাঁ হ্যাঁ রুবাইয়া বলেছে সল্টের জন্য, রাইট। আফিফ, ও বিশাল অনেকগুলো ও দিয়েছো আতিফ, ওকে। ল্যাপটপ বন্ধ হয়ে গেছে ফেসবুকের, এটা অবশ্যই বন্ধু। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট টপিকে চলে, আচ্ছা এটার অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি। পুকুরের যে পুকুরের প্রথম স্তরের খাদক কোনটি বলো তো? পুকুরের প্রথম স্তরের খাদক হচ্ছে মশার শুককীট। ব্যাং কোন শ্রেণীর খাদক? দ্বিতীয় শ্রেণীর। চিংড়ি কোন স্তরের খাদক? দ্বিতীয় স্তরের। ব্যাং চিংড়ি এরা হচ্ছে সবই দ্বিতীয় স্তরের খাদক, অর্থাৎ তিনটির অ্যান্সারই খ খ খ। হ্যাঁ, প্রথমটা হচ্ছে মশার শুককীট, তারপরে দ্বিতীয় স্তরের খাদক ব্যাং, আর চিংড়িটাও হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। ওকে, এরপর আসলে আমরা পরের টপিক্সে চলে যাই। একটা সৃজনশীল আমরা দেখি যে উদ্দীপকে হচ্ছে একটা চিত্র বিতে উদ্দীপকে একটা তোমার কি দেওয়া আছে বলো তো? খাদ্য শৃঙ্খল দেওয়া আছে। তো এখানে বলেছে যে বিতে উল্লিখিত শৃঙ্খল দুটি তুলনামূলক বিশ্লেষণ করো। রাজশাহী বোর্ড 25 সালে আসা একটি প্রশ্ন। সো এটাকে আমরা বিশ্লেষণ করব। দেখো এই বিতে যে দুইটা কি দেওয়া আছে বলো তো? খাদ্য শৃঙ্খল দেওয়া আছে। এই দুইটা খাদ্য শৃঙ্খলকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো খেয়াল করো একটু। উদ্দীপকের চিত্র বিতে উল্লিখিত প্রথম খাদ্য শৃঙ্খলটি হচ্ছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল এবং দ্বিতীয় খাদ্য শৃঙ্খলটি হলো পরজীবী খাদ্য শৃঙ্খল। তাহলে এই যে প্রথম যেটা, এই যে খাদ্য শৃঙ্খলটি, এই খাদ্য শৃঙ্খলটিকে আমরা কি বলি জানো? শিকারজীবী খাদ্য শৃঙ্খল। আর এই যে নিচের যে খাদ্য শৃঙ্খলটি, এটাকে আমরা বলি হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। মানে দুই ধরনের খাদ্য শৃঙ্খল। এই দুই ধরনের খাদ্য শৃঙ্খল থেকে ওকে, ইউটিউবেও অনেকে কমেন্ট করেছো। আচ্ছা, ইউটিউবের কমেন্টগুলো তো আমার চেক করা হয়নি আমি। আচ্ছা, অনেক কমেন্ট, বাপরে বাপ। শাওন ওয়ালাইকুম আসসালাম, আদিত্য ওকে, সরকারি কাজী ওয়ালাইকুম আসসালাম, মনি বেগম হ্যালো হ্যালো, নুসরাত মামুন, নীলিমা ওকে। আচ্ছা ওকে, সবাই পার্সোনাল কথা বলা শুরু করে দিয়েছে ইউটিউবের কমেন্টে। আচ্ছা আচ্ছা, পার্সোনাল কথা কেউ না বলি, সবাই একটু ক্লাসে মনোযোগ দিয়ে। হ্যাঁ, ওকে ঠিক আছে। তাহলে দেখো যেটা বলছিলাম যে এখানে দুইটি খাদ্য শৃঙ্খল আছে, এক আর দুই। এক হচ্ছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল আর দুই হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। কেন এটা শিকারজীবী আর কেন এটা পরজীবী খাদ্য শৃঙ্খল, আসো আমরা সেটাই ব্যাখ্যা করি এখন। দেখো, যে খাদ্য শৃঙ্খলে প্রথম স্তরের খাদক আকারে সবচেয়ে ছোট থাকে এবং পর্যায়ক্রমে উপরের খাদকটা নিচের স্তরের খাদকগুলোকে শিকার করে খায়, সেরূপ খাদ্য শৃঙ্খলকে শিকারজীবী খাদ্য শৃঙ্খল বলে। তাহলে দেখো, যে খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরের খাদক আকারে সবচেয়ে ছোট, তাহলে এই যে প্রথম যে খাদ্য শৃঙ্খলটা আছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল, কেন এটাকে শিকারজীবী খাদ্য শৃঙ্খল বলা হয়েছে? কারণ এই খাদ্য শৃঙ্খলের প্রথম যে উপাদানটি আছে এ কি সবচেয়ে ছোট না? এখানে যে সকল উপাদান আছে সেই সকল উপাদানের মধ্যে সবথেকে ছোট হচ্ছে ঘাস বা গ্রাস। এই গ্রাস যেহেতু সবথেকে ছোট এবং পর্যায়ক্রমে উপরের খাদকেরা নিচের স্তরের খাদকগুলোকে শিকার করে খায়, সেরূপ খাদ্য শৃঙ্খল এইটা কিনা একটু দেখো তো তোমরা। যে পতঙ্গ ঘাসকে শিকার করে খায়, আবার পতঙ্গকে শিকার করে হচ্ছে ব্যাঙকে শিকার করে সাপকে শিকার করে হচ্ছে বাজ পাখি। তাহলে একজন আরেকজনকে শিকার করে খাচ্ছে না এবং সবচেয়ে প্রথম উপাদানটি সবচেয়ে ছোট না? তাহলে এই খাদ্য শৃঙ্খলটিকেই আমরা শিকারজীবী খাদ্য শৃঙ্খল বলবো। বুঝতে পেরেছো? আচ্ছা, উদ্দীপকের চিত্র বি এর প্রথম খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরের খাদক হচ্ছে পতঙ্গ। প্রথম স্তরের খাদকটা কি? এখানে পতঙ্গ, আর ঘাস হচ্ছে এখানে উৎপাদক, যার আকার উক্ত খাদ্য শৃঙ্খলের মধ্যে সব থেকে ছোট। আচ্ছা, এই পতঙ্গের কথা বলা হয়েছে, পতঙ্গের আকারটা কি এখানে সব থেকে ছোট। এছাড়া এই খাদ্য শৃঙ্খলে বাজ পাখি হবে, এটা
বাজ পাখি খায় সাপকে, সাপ খাচ্ছে ব্যাঙকে এবং ব্যাঙ খাচ্ছে পতঙ্গকে। অর্থাৎ উপরের স্তরের খাদক নিচের স্তরের খাদকগুলোকে শিকার করে খায় দেখেই আমরা 1 নং খাদ্য শৃঙ্খলকে শিকারজীবী খাদ্য শৃঙ্খল বলবো। এবার আসো 2 নং খাদ্য শৃঙ্খলকে কেন পরজীবী বা প্যারাসাইটিক ফুড চেইন বলি আমরা। দেখো অপরদিকে চিত্র বি এর দ্বিতীয় বা পরজীবী খাদ্য শৃঙ্খলটি প্রথম খাদ্য শৃঙ্খলের সম্পূর্ণ বিপরীত, কমপ্লিটলি ইনভার্স সম্পূর্ণ। সরি, দুঃখিত। ঠিক আছে, এবার আশা করি দেখতে পাচ্ছ আমাকে। টাইম তো নেই, হ্যাঁ যাবে, ওকে ঠিক আছে, ডান। তাহলে ওকে, আচ্ছা একজন প্রশ্ন করেছিল যে হিলসা ফিশ কোন লেভেলের হচ্ছে কনজিউমার। হিলসা ফিশ হচ্ছে সেকেন্ড লেভেল অফ কনজিউমার, অর্থাৎ দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক বাস্তুতন্ত্রে। ঠিক আছে, এবার আসো আমাদের প্রশ্নটি কি ছিল, যে এই ছিল একটি উদ্দীপক, এই উদ্দীপকের মধ্যে এটিকে আমরা শিকারজীবী আর এটিকে আমরা পরজীবী খাদ্য শৃঙ্খল বলেছি বা খাদ্য শিকল বলেছি। খাদ্য শৃঙ্খল আর শিকল কিন্তু একই কথা, খাদ্য জাল ডিফারেন্ট জিনিস। অনেকগুলো খাদ্য শৃঙ্খল বা অনেকগুলো খাদ্য শিকল মিলে একটি খাদ্য জাল হয়, বুঝতে পেরেছো? আচ্ছা এবার খেয়াল করো, আমরা এই যে বি নাম্বারকে কেন পরজীবী খাদ্য শিকল বলেছি সেটা একটু দেখো। তো এই বি নাম্বারে এরা হচ্ছে কি, এরা হচ্ছে এর হচ্ছে বিপরীত, মানে এই যে তোমার শিকারজীবীর বিপরীত। কারণ এই শৃঙ্খলে পরজীবী প্রাণী নিজের চেয়ে বড় আকারে পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। তার মানে এখানে কিন্তু এই যে তোমার জীবাণু, হ্যাঁ এই যে জীবাণুটা কি বলতো, এটা হচ্ছে একটা ম্যালেরিয়া প্যারাসাইট বা ম্যালেরিয়া জীবাণু। এই জীবাণুটা থাকে হচ্ছে মশার মধ্যে, আর মশা কি করে মানুষকে হচ্ছে মানুষের কাছ থেকে রক্ত খায়। তাহলে মানুষের কাছ থেকে রক্ত খায় মশা, আর মশার শরীর থেকে পুষ্টি নেয় হচ্ছে ডেঙ্গু বা হচ্ছে ম্যালেরিয়া যে জীবাণু সেগুলা। তাহলে এই যে ডেঙ্গু বা ম্যালেরিয়া এরা খুবই ছোট, তাই না? ডেঙ্গু ভাইরাস খুবই টাইনি পার্টিকেল, খুবই ছোট, খালি চোখে তো দেখবাই না, নর্মাল মাইক্রোস্কোপেও দেখবা না, এটাকে দেখতে হবে ইলেকট্রন মাইক্রোস্কোপ বা হচ্ছে ইলেকট্রন যে অনুবীক্ষণ যন্ত্র সেটা। তো সেই জিনিসটা থাকে মশার পেটের মধ্যে বা মশার শরীরের মধ্যে থেকে কি করে, মশার শরীর থেকে পুষ্টি গ্রহণ করে। এই জীবাণুটা মশার থেকে অনেক ছোট না আকৃতিতে, তার মানে এটা যেহেতু মশার শরীরে বাস করে, মশার শরীরটা হচ্ছে এই ডেঙ্গু জীবাণুর জন্য হচ্ছে পোষক দেহ বা হোস্ট বডি। এই হোস্ট বডি আবার মশা মানুষের আকৃতিতে খুব ছোট না, ক্ষুদ্র না। সো মানুষের শরীর থেকে মশা রক্ত খায়, তার মানে যে খায় সে এমন একজনের কাছ থেকে খায় যে হচ্ছে তার থেকে আকৃতিতে খুব বড়। এই ধরনের যদি কোনো খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল হয় সেটাকে আমরা পরজীবী খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল বলি, বুঝতে পেরেছো? ওই কথাটাই এখানে বলছে যে পরজীবী প্রাণী নিজের চেয়ে, পরজীবীকে যে অন্যের শরীরে বেঁচে থাকে বা অন্য শরীর থেকে খাদ্য খায়। সো এই পরজীবীরা কি করে, নিজের থেকে আকারে বড় পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। এখানে মানুষকে কামড়ায়, এখানে কি করে, মশা মানুষকে কামড়ায় এবং খাদ্য হিসেবে মানুষের রক্ত শোষণ করে। তাই মশা পরজীবী। মশা কি বলতো, পরজীবী। কেন? সে মানুষকে কামড়ায় এবং মানুষের শরীর থেকে খাদ্য খায়, রক্ত খাদ্য হিসেবে খায়। আবার মশার দেহে জীবাণু মানুষের রক্তের সাথে মিশে যায়। মশার যে দেহের মধ্যে যে জীবাণুটা আছে না, ডেঙ্গু ভাইরাস বা ম্যালেরিয়া প্যারাসাইট পরজীবী, এইগুলা যখন মশা মানুষকে কামড়ায়, হুল ফুটায়, তখন এই হুলের মাধ্যমে আমাদের রক্তের মধ্যে চলে আসে ওই প্যারাসাইট বা ভাইরাসগুলা, যার কারণে আমাদের ডেঙ্গু রোগ হয়, হ্যাঁ ডেঙ্গু, তারপর হচ্ছে ম্যালেরিয়া রোগ হয়। এইসব রোগ হয় মূলত মশা কামড়ালে, কারণ মশার দেহের মধ্যে ওই জীবাণুটা থাকে। ফলে এটিও মানুষের দেহে পরজীবী হিসেবে বাস করে। তাহলে যখন মশা কামড়ানোর পরে ডেঙ্গু বা ম্যালেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে, তখন সেটি মানুষের আকারের থেকে, মানুষের শারীরিক আকারের থেকে সেটি অনেক ক্ষুদ্র না, কিন্তু সে মানুষের দেহে তখন বাস করতে শুরু করে, মানুষের দেহ থেকে পুষ্টি শোষণ করতে শুরু করে। তাহলে এইখানেও এটাও একটা পরজীবী। তো পরজীবী মশা ও জীবাণু উভয়ই তাদের চেয়ে বড় পোষক দেহ মানুষ থেকে খাদ্য গ্রহণ করে বিধায় আমরা এই দ্বিতীয় খাদ্য শিকলটিকে পরজীবী খাদ্য শিকল বলেছি, বুঝতে পেরেছো? ওকে আচ্ছা, হিলসা ফিশ বালু খায়, হ্যাঁ খেতে পারে। এখন বালু তো হচ্ছে একটা জড় পদার্থ, বালু কিন্তু উৎপাদক না, বালু কি একটা জড় পদার্থ। তো জড় পদার্থ যে কোনো স্তরের প্রাণীরাই খেতে পারে, যে কোনো স্তরের প্রাণীরাই জড় পদার্থ খেতে পারে, কিন্তু
দ্বিতীয় স্তরের খাদক যারা, সেই দ্বিতীয় স্তরের খাদকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রথম স্তরের খাদকদের খাবে। প্রথম স্তরের খাদকদের তো খাবেই, খাওয়ার পরে এক্সট্রা হিসেবে সে আলাদা যে কোনো জড় পদার্থও খেতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ কৃপা, এই যে আমি চলে গেছিলাম, তোমার হচ্ছে এই ক্যামেরার চার্জ শেষ হয়ে গিয়েছিল, তো একটু টেকনিক্যাল ঝামেলা হয়েছিল, এই জন্য। আশা করি এখন ক্লিয়ার। রুবাইয়া, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আতিফ, ইয়েস স্যার, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আতিফ ভালো আছি। নিঝুম, ক্লিয়ার স্যার। শ্রাবন্তী, আচ্ছা এবার ঠিক আছে দেখা যাচ্ছে। আফিফ, আচ্ছা। জুই, জি ক্লিয়ার, ওকে। ত্রিকোণ, বন্ধন, এই যে বন্ধন আমি এসেছি। হাবিবা, চিংড়ি তৃতীয়, ওকে। তারপরে হাবিবা, ওকে। আসমানি, জি স্যার ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সবাইকে। এরপরে আসো, এরপর দেখো আমরা একটা আন্তঃক্রিয়া পড়ব। আন্তঃক্রিয়া মূলত কয় প্রকার? আন্তঃক্রিয়া মূলত দুই প্রকার। আন্তঃক্রিয়া কাকে বলে? আন্তঃক্রিয়া কাকে বলে জানো? আন্তঃক্রিয়া বা হচ্ছে ইন্টারঅ্যাকশনস। এই আন্তঃক্রিয়া বা ইন্টারঅ্যাকশনসটা হচ্ছে যে একাধিক প্রাণী বা একাধিক উদ্ভিদ, মানে এক কথায় একাধিক জীব একত্রে বসবাস করতে গেলে তারা একে অপরকে উপকার করে বসবাস করে, অথবা ক্ষতি করে বসবাস করে, অথবা উপকারও করে না ক্ষতিও করে না, জাস্ট এমনিই বসবাস করে। তাহলে এই যে একটা জীবের মধ্যে যে পারস্পরিক যে একটা বোঝাপড়া বা পারস্পরিক যে একটা মেলবন্ধন, যে কি, সরি দুঃখিত, ঠিক আছে এবার আশা করি দেখতে পাচ্ছ আমাকে। টাইম তো নেই, হ্যাঁ যাবে, ওকে ঠিক আছে ডান। তাহলে ওকে, আচ্ছা একজন প্রশ্ন করেছিল যে হিলসা ফিশ কোন লেভেলের হচ্ছে কনজিউমার? হিলসা ফিশ হচ্ছে সেকেন্ড লেভেল অফ কনজিউমার, অর্থাৎ দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে ইলিশ মাছ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক বাস্তুতন্ত্রে, ঠিক আছে। এবার আসো, আমাদের প্রশ্নটি কি ছিল? যে এই ছিল একটি উদ্দীপক, এই উদ্দীপকের মধ্যে এটিকে আমরা শিকারজীবী আর এটিকে আমরা পরজীবী খাদ্য শৃঙ্খল বলেছি বা খাদ্য শিকল বলেছি। খাদ্য শৃঙ্খল আর শিকল কিন্তু একই কথা, খাদ্য জাল ডিফারেন্ট জিনিস। অনেকগুলো খাদ্য শৃঙ্খল বা অনেকগুলো খাদ্য শিকল মিলে একটি খাদ্য জাল হয়, বুঝতে পেরেছো? আচ্ছা এবার খেয়াল করো, আমরা এই যে বি নাম্বারকে কেন পরজীবী খাদ্য শিকল বলেছি সেটা একটু দেখো। তো এই বি নাম্বারে এরা হচ্ছে কি, এরা হচ্ছে এর হচ্ছে বিপরীত, মানে এই যে তোমার শিকারজীবীর বিপরীত। কারণ এই শৃঙ্খলে পরজীবী প্রাণী নিজের চেয়ে বড় আকারে পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। তার মানে এখানে কিন্তু এই যে তোমার জীবাণু, হ্যাঁ এই যে জীবাণুটা কি বলতো, এটা হচ্ছে একটা ম্যালেরিয়া প্যারাসাইট বা ম্যালেরিয়া জীবাণু। এই জীবাণুটা থাকে হচ্ছে মশার মধ্যে, আর মশা কি করে, মানুষের কাছ থেকে রক্ত খায়। তাহলে মানুষের কাছ থেকে রক্ত খায় মশা, আর মশার শরীর থেকে পুষ্টি নেয় হচ্ছে ডেঙ্গু বা হচ্ছে ম্যালেরিয়া যে জীবাণু সেগুলা। তাহলে এই যে ডেঙ্গু বা ম্যালেরিয়া এরা খুবই ছোট, তাই না? ডেঙ্গু ভাইরাস খুবই টাইনি পার্টিকেল, খুবই ছোট, খালি চোখে তো দেখবাই না, নর্মাল মাইক্রোস্কোপেও দেখবা না, এটাকে দেখতে হবে ইলেকট্রন মাইক্রোস্কোপ বা হচ্ছে ইলেকট্রন যে অনুবীক্ষণ যন্ত্র সেটা। তো সেই জিনিসটা থাকে মশার পেটের মধ্যে বা মশার শরীরের মধ্যে থেকে কি করে, মশার শরীর থেকে পুষ্টি গ্রহণ করে। এই জীবাণুটা মশার থেকে অনেক ছোট না আকৃতিতে, তার মানে এটা যেহেতু মশার শরীরে বাস করে, মশার শরীরটা হচ্ছে এই ডেঙ্গু জীবাণুর জন্য হচ্ছে পোষক দেহ বা হোস্ট বডি। এই হোস্ট বডি আবার মশা মানুষের আকৃতিতে খুব ছোট না, ক্ষুদ্র না, সো মানুষের শরীর থেকে মশা রক্ত খায়। তার মানে যে খায় সে এমন একজনের কাছ থেকে খায় যে হচ্ছে তার থেকে আকৃতিতে খুব বড়। এই ধরনের যদি কোনো খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল হয় সেটাকে আমরা পরজীবী খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল বলি, বুঝতে পেরেছো? ওই কথাটাই এখানে বলছে যে পরজীবী প্রাণী নিজের চেয়ে, পরজীবীকে যে অন্যের শরীরে বেঁচে থাকে বা অন্য শরীর থেকে খাদ্য খায়, সো এই পরজীবীরা কি করে, নিজের থেকে আকারে বড় পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। এখানে মানুষকে কামড়ায়, এখানে কি করে, মশা মানুষকে কামড়ায় এবং খাদ্য হিসেবে মানুষের রক্ত শোষণ করে। তাই মশা পরজীবী। মশা কি বলতো, পরজীবী। কেন? সে মানুষকে কামড়ায় এবং মানুষের শরীর থেকে খাদ্য খায়, রক্ত খাদ্য হিসেবে খায়। আবার মশার দেহে জীবাণু মানুষের রক্তের সাথে মিশে যায়। মশার যে দেহের মধ্যে যে জীবাণুটা আছে না, ডেঙ্গু ভাইরাস বা ম্যালেরিয়া প্যারাসাইট পরজীবী, এইগুলা যখন মশা মানুষকে কামড়ায়, হুল ফুটায়, তখন এই হুলের মাধ্যমে আমাদের রক্তের মধ্যে চলে আসে ওই প্যারাসাইট বা ভাইরাসগুলা, যার কারণে আমাদের ডেঙ্গু রোগ হয়, হ্যাঁ ডেঙ্গু, তারপর হচ্ছে ম্যালেরিয়া হয়,
ম্যালেরিয়া রোগ হয়, এইসব রোগ হয় মূলত মশা কামড়ালে, কারণ মশার দেহের মধ্যে ওই জীবাণুটা থাকে, ফলে এটিও মানুষের দেহে পরজীবী হিসেবে বাস করে। তাহলে যখন মশা কামড়ানোর পরে ডেঙ্গু বা ম্যালেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে, তখন সেটি মানুষের আকারের থেকে, মানুষের শারীরিক আকারের থেকে সেটি অনেক ক্ষুদ্র না, কিন্তু সে মানুষের দেহে তখন বাস করতে শুরু করে, মানুষের দেহ থেকে পুষ্টি শোষণ করতে শুরু করে। তাহলে এইখানেও এটাও একটা পরজীবী। তো পরজীবী মশা ও জীবাণু উভয়ই তাদের চেয়ে বড় পোষক দেহ মানুষ থেকে খাদ্য গ্রহণ করে বিধায় আমরা এই দ্বিতীয় খাদ্য শিকলটিকে পরজীবী খাদ্য শিকল বলেছি। বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, হিলসা ফিশ বালু খায়? হ্যাঁ, খেতে পারে। এখন বালু তো হচ্ছে একটা জড় পদার্থ, বালু কিন্তু উৎপাদক না। বালু কি? একটা জড় পদার্থ। তো জড় পদার্থ যে কোনো স্তরের প্রাণীরাই খেতে পারে, যে কোনো স্তরের প্রাণীরাই জড় পদার্থ খেতে পারে। কিন্তু দ্বিতীয় স্তরের খাদক যারা, সেই দ্বিতীয় স্তরের খাদকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রথম স্তরের খাদকদের খাবে। প্রথম স্তরের খাদকদের তো খাবেই, খাওয়ার পরে এক্সট্রা হিসেবে সে আলাদা যে কোনো জড় পদার্থও খেতে পারে। দ্যাট ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ কৃপা, এই যে আমি চলে গেছিলাম, তোমার হচ্ছে এই ক্যামেরার চার্জ শেষ হয়ে গিয়েছিল, তো একটু টেকনিক্যাল ঝামেলা হয়েছিল, এই জন্য। আশা করি এখন ক্লিয়ার। রুবাইয়া, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আতিফ, ইয়েস স্যার, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আতিফ, ভালো আছি। নিঝুম, ক্লিয়ার স্যার। শ্রাবন্তী, আচ্ছা এবার ঠিক আছে, দেখা যাচ্ছে। আফিফ, আচ্ছা। জুই, জি ক্লিয়ার, ওকে। ত্রিকোণ, বন্ধন, এই যে বন্ধন আমি এসেছি। হাবিবা, চিংড়ি তৃতীয়, ওকে। তারপরে হাবিবা, ওকে। আসমানি, জি স্যার, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সবাইকে। এরপরে আসো, এবার দেখো আমরা একটা আন্তঃক্রিয়া পড়ব। আন্তঃক্রিয়া মূলত কয় প্রকার? আন্তঃক্রিয়া মূলত দুই প্রকার। আন্তঃক্রিয়া কাকে বলে? আন্তঃক্রিয়া কাকে বলে জানো? আন্তঃক্রিয়া বা হচ্ছে ইন্টারঅ্যাকশনস, এই আন্তঃক্রিয়া বা ইন্টারঅ্যাকশনসটা হচ্ছে যে একাধিক প্রাণী বা একাধিক উদ্ভিদ, মানে এক কথায় একাধিক জীব একত্রে বসবাস করতে গেলে তারা একে অপরকে উপকার করে বসবাস করে, অথবা ক্ষতি করে বসবাস করে, অথবা উপকারও করে না, ক্ষতিও করে না, জাস্ট এমনিই বসবাস করে। তাহলে এই যে একটা জীবের মধ্যে যে পারস্পরিক যে একটা বোঝাপড়া বা পারস্পরিক যে একটা মেলবন্ধন, যে কিভাবে আমরা বেঁচে থাকবো, আমি কি তোমাকে সাহায্য করব, নাকি তোমাকে ক্ষতি করব, নাকি আমি তোমাকে কিছুই করব না, জাস্ট এমনিতেই বাঁচবো, নিরপেক্ষ থাকবো। সো এই যে একটা জীবের সাথে আরেকটা জীবের বেঁচে থাকার যে নিয়মটা, এই নিয়মটাই হচ্ছে মূলত আন্তঃক্রিয়া। তাহলে এই আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়াটাও এটার সাথে রিলেটেড একটা জিনিস। সো এই আন্তঃক্রিয়া মূলত দুই প্রকার। আন্তঃক্রিয়া কয় প্রকার বলতো? দুই প্রকার। একটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া, আর একটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক আন্তঃক্রিয়া, ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক আন্তঃক্রিয়া কি? ধনাত্মক আন্তঃক্রিয়াটা হচ্ছে যেই আন্তঃক্রিয়াতে একটি জীব অন্য জীবের ক্ষতি করবে না, অর্থাৎ দুইটি জীব একত্রে বসবাস করবে এবং উভয়ই উপকৃত হবে, একজন আরেকজন দ্বারা উপকৃত হবে। যেই আন্তঃক্রিয়াতে, ওই আন্তঃক্রিয়াকে পজিটিভ ইন্টারাকশনস বা ধনাত্মক আন্তঃক্রিয়া বলে। আর যেই আন্তঃক্রিয়াতে যে কোনো একজন ক্ষতিগ্রস্ত হবে এবং একজন উপকৃত হবে, অথবা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে, সো এই ধরনের ক্ষতির জিনিসটা যেখানেই থাকবে সেটাই হবে নেগেটিভ ইন্টারাকশনস বা ঋণাত্মক আন্তঃক্রিয়া। বুঝতে পেরেছো? তাহলে এই যে ধনাত্মক আন্তঃক্রিয়া আবার দুই প্রকার। একটা হচ্ছে মিউচুয়ালিজম, আর একটা হচ্ছে কমেন্সালিজম। মিউচুয়ালিজম যে ধনাত্মক আন্তঃক্রিয়াটা, এই ধনাত্মক আন্তঃক্রিয়াটাতে কি বলে জানো? মিউচুয়ালিজম মানে হচ্ছে তুমি আর আমি একই সাথে বসবাস করব, তুমি আমার কাছ থেকে উপকৃত হবা, আমিও তোমার কাছ থেকে উপকৃত হব, এখানে কেউ কারো ক্ষতি করবে না। এইরকম এগ্রিমেন্টে যে বসবাসটা হয়ে থাকে আমাদের বাস্তুতন্ত্রে, সেই এগ্রিমেন্টটাকে বা সেই বসবাসের নিয়মটাকে আমরা মিউচুয়ালিজম বলি। বায়োলজির ভাষায় আমরা সেটাকে কি বলি? মিউচুয়ালিজম, যেখানে উভয়ই উপকৃত হবে, দুইটি জীবের উভয়ই উপকৃত হবে। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া। এই যে দেখো এখানে সংজ্ঞাটা লেখা আছে যে এই যে ধনাত্মক আন্তঃক্রিয়াতে যে সকল জীবেরা অংশগ্রহণ করবে, সেই সকল সহযোগীদের উভয়ই একে অন্যের দ্বারা উপকৃত হবে। উদাহরণ হচ্ছে ফুল ও মৌমাছি। যে ফুলের মধু কে খায়? মৌমাছি খায় না? তো মৌমাছি যখন ফুলের উপরে পড়ে এবং মধুটা খায়, তখন ওই মৌমাছির পায়ে ফুলের পোলেন গ্রেইন লেগে যায়।
পোলেন গ্রেইন মানে পরাগরেণু। পরাগরেণু, পরাগরেণু চিনো না? জবা ফুল যারা ধরেছো, জবা ফুলের মাঝখানের কলিটা যদি কেউ ধরে থাকো, হাতে হলুদ হলুদ গুড়ি গুড়ি একটা কি যেন লেগে যাবে, এটা কি আমরা কি বলি? পরাগরেণু বলি। ঠিক আছে, এটা হচ্ছে পুংস্তবকের একটা অংশ, এটাকে আমরা শুক্রাণুও বলে থাকি। তাহলে এই পরাগরেণুটা যখন অন্য কোনো একটা ফুলের, একই গাছের অন্য কোনো ফুল হইতে পারে, আবার ভিন্ন গাছেরও অন্য কোনো ফুল হইতে পারে, এই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে যখন স্থাপিত হয়, সেটা পতঙ্গের দ্বারা হইতে পারে, মৌমাছির দ্বারা হইতে পারে, মানুষের দ্বারা হইতে পারে, বাতাসের দ্বারা হইতে পারে। সো এটা যখন হয় তখন সেখানে তোমার নিষেক ক্রিয়ার মাধ্যমে কি হয়, ওখানে নতুন একটা জীবের সৃষ্টি হয়, যেটা আমরা জীবের প্রজনন অধ্যায়ে দেখব। ঠিক আছে, সো এই যে মৌমাছি যখন ফুলের উপরে বসে, তখন মৌমাছির লাভ কি? মৌমাছির লাভ হচ্ছে মৌমাছি মধু খেতে পারে, বা তোমার হচ্ছে ফুলে ফুলে সে ঘুরতে পারে। আর ফুলের লাভটা কি? যে ফুলের লাভটা হচ্ছে যে অন্য গাছে সে যেহেতু আগে বসছিল, সেখান থেকে পরাগরেণু আইসা ওই ফুলে স্থাপিত হয়ে ওই ফুলের মধ্যে নিষেক ক্রিয়া ঘটবে, অর্থাৎ ওই ফুল থেকে বীজ ফল সৃষ্টি হবে। সো এটা হচ্ছে ফুলের লাভ। তাহলে ফুল এবং মৌমাছি উভয়ই উপকৃত হচ্ছে না? তাহলে ফুল এবং মৌমাছির সম্পর্কটাকে মিউচুয়ালিজম বলে। কি বলে? মিউচুয়ালিজম। তারপরে শৈবাল ও ছত্রাক মিলে লাইকেন তৈরি করে, লাইকেন। ঠিক আছে, এই যে শৈবাল এবং ছত্রাক একত্রে যে বসবাস করে, একত্রে বসবাস করাটাকে বলা হয় সহাবস্থান। সহাবস্থান, ইংরেজিতে বলা হয় সিম্বায়োসিস। সিম্বায়োসিস। আর এই সিম্বায়োসিস যারা করে, সহাবস্থান যারা করে, পাশাপাশি একত্রে থাকে, তাদেরকে এক একজনকে সিম্বায়ন্টস বলে। কি বলে? সিম্বায়ন্টস। তাহলে এই সিম্বায়ন্টস যারা, তারা উভয়ই উপকৃত হয়। এই শৈবাল কি করে বলতো? বায়ু থেকে অক্সিজেন, বায়ু থেকে জলীয় বাষ্প গ্রহণ করে, সেই জলীয় বাষ্প নিজেও খায়, আবার ছত্রাককেও খাওয়ায়। আবার ছত্রাক কি করে? ছত্রাক হচ্ছে সবুজ, যেহেতু তার মানে সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, শৈবালরেও দেয়, ছত্রাকও খায়। এই দুইজনই হচ্ছে একজন আরেকজনের উপকার করে, কেউ কারো ক্ষতি করে না। তার মানে এদের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে মিউচুয়ালিজম। তারপর রাইজোবিয়াম নামক একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়া কোথায় থাকে জানো? এই ব্যাকটেরিয়া থাকে হচ্ছে সিম গাছ, চিনো না? সিম, সিম, শিম, শিম গাছ। মানে শিম হচ্ছে একটা সবজি, ওই যে বিচি থাকে, শিমের বিচি অনেকে পছন্দ করে, আমারও পছন্দ। তো এই যে শিম গাছের যে রুট, রুট মানে কি? গোড়া, শিকড়, শিকড়। এই শিকড়ের মধ্যে নডিউল সৃষ্টি করে, বা বড় 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 গুল্ম, হ্যাঁ, এই যে মানে গুল্ম জাতীয় বড় বড় হচ্ছে তোমার নডিউল সৃষ্টি করে। এই নডিউলগুলোর মধ্যে কি হয়? নাইট্রোজেন ফিক্সেশন হয়, অর্থাৎ তোমার বায়ুর নাইট্রোজেনটাকে আবদ্ধ করে সেটাকে অর্গ্যানিক নাইট্রোজেনে, অর্থাৎ উদ্ভিদ গ্রহণ করতে পারে এরকম নাইট্রোজেনে রূপান্তরিত করে হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ারা। তাহলে রাইজোবিয়াম হচ্ছে সিম গাছের যে রুটের মধ্যে থাইকা রুট নডিউল সৃষ্টি করে নাইট্রোজেন ফিক্সেশন করে, দেখা এটা হচ্ছে কি? সিম গাছের লাভ। আর রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া, তার লাভটা কি? তার লাভটা সিম গাছ থেকে পুষ্টি শোষণ করা। তাহলে এই হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া বা মিউচুয়ালিজম। বুঝতে পেরেছো? এবার দেখো, আমরা কিছু বহু নির্বাচনী দেখি। এক নম্বরে হচ্ছে মিউচুয়ালিজমে সহযোগীদের ক্ষেত্রে কোনটি ঘটে? একজন উপকৃত হবে, খ নম্বরে উভয়ই উপকৃত হবে, গ নম্বরে উভয়ই ক্ষতিগ্রস্ত হবে, ঘ নম্বরে একজন উপকৃত অন্যজন অপকৃত হবে। কোনটা বলো তো? 2 নম্বর প্রশ্ন হচ্ছে হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদে? আচ্ছা, এই জিনিসটা আমি একটু তোমাদের বলবো। হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদে? এটা হচ্ছে কি? হস্টোরিয়া হচ্ছে একটা চোষক অঙ্গ। এটা কি? একটা চোষক অঙ্গ, যে অঙ্গ থেকে চোষা যায় কোনো কিছু, সাক করা যায় বা চোষা যায়, চোষক অঙ্গ। কার চোষক অঙ্গ? একটা উদ্ভিদের চোষক অঙ্গ। কেমন উদ্ভিদ? পরজীবী উদ্ভিদ, যে অন্যের শরীরে জন্মায়। হ্যাঁ, সেই পরজীবী উদ্ভিদের একটা অঙ্গ আছে, যে অঙ্গটার নাম হচ্ছে হস্টোরিয়া। এই হস্টোরিয়া হচ্ছে কি? একটা চোষক অঙ্গ, যে অঙ্গের মাধ্যমে আমি কোনো একটা উদ্ভিদ থেকে কোনো কিছু চুষে আনতে পারি। কি চুষে আনবো? পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান চুষে আনবো। তার মানে কিছু কিছু উদ্ভিদ আছে, এই উদ্ভিদের এই হস্টোরিয়া থাকে। কোন উদ্ভিদের? পরজীবী উদ্ভিদের হস্টোরিয়া থাকে। এই পরজীবী উদ্ভিদ অন্য একটা উদ্ভিদের গায়ের উপরে বসে হস্টোরিয়ার মাধ্যমে খাদ্য এবং পুষ্টি উপাদান চুষে নেয়, এভাবেই সে জীবন ধারণ করে। তাহলে এই হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদে? তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে শৈবাল ও ছত্রাকের সহাবস্থান বা সিম্বায়োসিসকে কি বলে? এই 3টা প্রশ্নের উত্তর তোমরা দাও, আমি দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো। আসমানি, জি স্যার ক্লিয়ার। হাবিবা অ্যান্সার দিয়েছো একটা। বন্ধন অ্যান্সার দিয়েছো, ত্রিকোণ অ্যান্সার দিয়েছো, রুবাইয়া অ্যান্সার দিয়েছো। আচ্ছা, পরাগরেণুটা আবার রিপিট করতে বলেছো রুবাইয়া। আচ্ছা, পরাগরেণুটা হচ্ছে তোমার পুংস্তবকের একটা অংশ, যেটা পরাগ থলিতে থাকে।
ঠিক আছে, পরাগথলির মধ্যে পরাগরেণুটা থাকে। এই পরাগরেণুটা কি হয়, যখন মৌমাছি ফুলের মধু খেতে আসে বা ফুলের উপরে বসে, তখন ওই পরাগরেণুটা হচ্ছে মৌমাছির পায়ে লেগে যায়। পায়ে লাগার পরে তারপর হচ্ছে সেই মৌমাছিটা যখন অন্য একটা উদ্ভিদের ফুলে গিয়ে বসে, সেই ফুলের গর্ভমুণ্ডে ওই পরাগরেণুটা স্থাপিত হলে তারপরে গর্ভমুণ্ডের মধ্যে গিয়ে ওইটাকে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে ওইটা পরবর্তীতে ভ্রূণে পরিণত হয়, সেই ভ্রূণটা পরবর্তীতে বীজে পরিণত হয়, বীজটা ফলে পরিণত হয় বা নতুন একটা উদ্ভিদের সৃষ্টি হয়। আচ্ছা, তারপরে আতিফ অ্যান্সার দিয়েছো, বন্ধন অ্যান্সার দিয়েছো, ত্রিকোণ অ্যান্সার দিয়েছো, রাহাতি জান্নাত 2 ক অ্যান্সার দিয়েছো, তামান্না রহমান অ্যান্সার দিয়েছো একটি, কৃপা অ্যান্সার দিয়েছো, তারপর শ্রাবন্তী অ্যান্সার দিয়েছো, আফিফ অ্যান্সার দিয়েছো। 8K ক্যামেরা লাগাতে হবে কেন আফিফ? ক্লিয়ার এখনো দেখা যাচ্ছে না নাকি? MS জুই, আচ্ছা, ধনাত্মক আর ঋণাত্মক আন্তঃক্রিয়া, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, হ্যাঁ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারাকশনস। ইসরাত অ্যান্সার দিয়েছো, সামিয়া অ্যান্সার দিয়েছো, রাহাতি জান্নাত অ্যান্সার দিয়েছো, রুবাইয়া অ্যান্সার দিয়েছো। ধনাত্মক আর ঋণাত্মক আন্তঃক্রিয়া রিপিট করতে বলেছো? আচ্ছা, আমি আবারও একটু বলে দিচ্ছি। ত্রিকোণ অ্যান্সার দিয়েছো আফিফ, MS জুই অ্যান্সার দিয়েছো, তামান্না অ্যান্সার দিয়েছো, আতিফ অ্যান্সার দিয়েছো, ত্রিকোণ অ্যান্সার দিয়েছো, নূর অ্যান্সার দিয়েছো। আচ্ছা, পজিটিভ আর নেগেটিভ ইন্টারাকশনসটা হচ্ছে, পজিটিভ ইন্টারাকশনস বা ধনাত্মক আন্তঃক্রিয়াটা হচ্ছে এমনই একটা আন্তঃক্রিয়া যেখানে দুইটা জীব একসাথে অবস্থান করবে কিন্তু কেউ কারো ক্ষতি করবে না, মানে দুইজনই দুইজনের উপকার করবে, একজন আরেকজনের উপকার করবে, অর্থাৎ দুইজনই উপকৃত হবে যেই আন্তঃক্রিয়াতে, সে আন্তঃক্রিয়াটাকে ধনাত্মক আন্তঃক্রিয়া বা পজিটিভ ইন্টারাকশনস বলে। আর নেগেটিভ ইন্টারাকশনস বা ঋণাত্মক আন্তঃক্রিয়াটা হচ্ছে যেখানে দুইজনের মধ্যে একজন উপকৃত হবে, একজন ক্ষতিগ্রস্ত হবে। দুইটা জীব পাশাপাশি বা একসাথে বসবাস করতে গেলে একজন ক্ষতিগ্রস্ত হবে এবং আরেকজন কি হবে, উপকৃত হবে। যেমন উকুন, তোমার মাথার যে উকুন, এই উকুন তোমার মাথার মধ্য থেকে রক্ত চুষে খায়, তোমার কি তাতে কোনো লাভ হয়? না, কোনো লাভ হয় না, তোমার হয় ক্ষতি, লাভ হয় উকুনের। তাহলে তোমার আর উকুনের মধ্যে যে সম্পর্ক, সেটি হচ্ছে নেগেটিভ ইন্টারাকশনস বা ঋণাত্মক আন্তঃক্রিয়া। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, এরপরের টপিকসে আমরা এইগুলো অ্যান্সারগুলো দেখি। দেখো, মিউচুয়ালিজমে সহযোগীদের ক্ষেত্রে কোনটি ঘটে? উভয়ই উপকৃত হয়। হস্টোরিয়া দেখা যায় কোন উদ্ভিদে? হস্টোরিয়া দেখা যায় স্বর্ণলতা। মনে রাখবে, এটা মুখস্থ রাখবে, খুবই ইম্পর্টেন্ট MCQ, এটা SSC পরীক্ষায় আসবে, যে স্বর্ণলতা নামক একটা উদ্ভিদ আছে, ওই উদ্ভিদে হচ্ছে হস্টোরিয়া নামক একটা চোষক অঙ্গ দেখা যায়। এই স্বর্ণলতা কিন্তু একটা পরজীবী উদ্ভিদ, মানে নিজে জন্মায় না, আরেকজনের গায়ে যেয়ে জন্মায়, ঠিক আছে? লতার মতো উদ্ভিদ, লতার মতো পেঁচাই অন্যের শরীরে জমাইয়া অন্যের শরীর থেকে খাদ্য চুষে খায়, পুষ্টি চুষে নেয়। কিসের মাধ্যমে? এই হস্টোরিয়ার মাধ্যমে। শৈবাল ও ছত্রাকের সহ অবস্থানকে কি বলে? শৈবাল ও ছত্রাক যে একসাথে সহ অবস্থান করে, এটাকে কি বলে? এটাকে বলা হয় লাইকেন। এটাকে কি বলে? লাইকেন বলে। বুঝতে পেরেছো? ওকে, এরপরে যাই, আমরা পরের টপিকসে চলে যাই। সৃজনশীল প্রশ্ন দেখি। দেখো, এখানে আম গাছ, রোহিণী, স্বর্ণলতা, পতঙ্গ, পাখি, লাইকেন বলা আছে। চট্টগ্রাম বোর্ড 20 সালে প্রশ্নটি এসেছে। উদ্দীপকের জীবগুলোর মধ্যকার মিথস্ক্রিয়া ও আন্তঃনির্ভরশীলতা বিশ্লেষণ করো। তাহলে দেখো, উদ্দীপকের জীবগুলোর মধ্যকার মিথস্ক্রিয়া ও আন্তঃনির্ভরশীলতা নিচে ব্যাখ্যা করা হলো। দেখো, উদ্দীপকের আম গাছ, পতঙ্গ, পাখি, এদের মধ্যে যে আন্তঃনির্ভরশীলতা রয়েছে তা মূলত মিউচুয়ালিজম। মিউচুয়ালিজমে জীবগুলো একে অন্যের দ্বারা উপকৃত হয়। এখানে পতঙ্গ ফুলের মধু আহরণের সময় পরাগায়ন ঘটে এবং আম গাছের ফুল পতঙ্গকে মধু দেয়। আবার পাখি যখন ফল খায় তখন ফল নিয়ে অন্যত্র যায়। পাখি যখন ফল খায়, সে ফলটা নিয়ে অন্য আরেক জায়গায় যায়, গেলে তখন বীজের স্থানান্তর ঘটে। তখন কি ঘটে? বীজের স্থানান্তর ঘটে। সুতরাং এদের আন্তঃনির্ভরশীলতা মূলত মিউচুয়ালিজম। আবার উদ্দীপকের লাইকেনে রয়েছে শৈবাল ও ছত্রাক, এরা একে অন্যের দ্বারা উপকৃত হয়, দ্যাট মিনস এটা মিউচুয়ালিজম। এখানে শৈবাল খাদ্য তৈরি করে এবং ছত্রাক শৈবালকে বাসস্থান প্রদান করে। তাহলে একজনে দেয় খাদ্য, আরেকজনে দেয় কি? বাসস্থান। এই দুয়ে মিলে হয়েছে মিউচুয়ালিজম বা ধনাত্মক আন্তঃক্রিয়া। লাইকেনের
লাইকেনের ধরনের অন্তর্নির্ভরশীলতাকে বলা হয় কমেন্সালিজম। দেখো লাইকেনটা আসলে যে টাইপের আন্তর্নির্ভরশীলতা সেটা হচ্ছে কমেন্সালিজম। কমেন্সালিজম মানে কি? একজন আরেকজনকে দেয়, একজন আরেকজনকে দিবে, মানে একজন উপকৃত হবে, একজন কিছুই হবে না। একজন উপকৃত হবে, আরেকজন নিউট্রাল, মানে উপকৃতও হবে না, অপকৃতও হবে না, ক্ষতিও হবে না, জাস্ট নিউট্রাল। এছাড়াও উদ্দীপকের আম গাছ, রোহিণী, স্বর্ণলতার মধ্যে যে সম্পর্ক রয়েছে তা হলো শোষণ। এই শোষণ হচ্ছে একটা নেগেটিভ ইন্টারাকশনস, বুঝছো, বা ঋণাত্মক আন্তঃক্রিয়া। শোষণের ক্ষেত্রে একটি জীব অন্য একটি জীবের ক্ষতি করে নিজে উপকৃত হয়। স্বর্ণলতা আম গাছ বা রোহিণী দেহে চোষক অঙ্গ প্রবেশ করিয়ে, চোষক অঙ্গ মানে কি বলতো? হস্টোরিয়া। স্বর্ণলতা কি করবে? আম গাছের মধ্যে এই হস্টোরিয়াটা ঢুকিয়ে দিয়ে তাদের মধ্য থেকে খাদ্য গ্রহণ করবে। এতে আম গাছ এবং রোহিণী ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং উদ্দীপকের জীবগুলোর মধ্যাকার মিথস্ক্রিয়া ও আন্তর্নির্ভরশীলতায় নিঃসন্দেহে মিউচুয়ালিজম, কমেন্সালিজম এবং শোষণ পরিলক্ষিত হয়েছে। আর এইগুলোই হচ্ছে কি বলতো? আন্তঃক্রিয়া, যার মধ্যে এই মিউচুয়ালিজম আর কমেন্সালিজম হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া, আর শোষণটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন, এই রিলেটেড, আন্তঃক্রিয়া রিলেটেড সৃজনশীল প্রশ্ন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না থাকলে আমি নেক্সট টপিকে চলে যাই। ওকে, জুই বলেছো আন্ডারস্টুড, ঠিক আছে। ওয়াফি আনসার দিয়েছিলা, হেদায়েতুল ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। রুবেয়া আন্ডারস্টুড, ওকে। কৃপা, আমার দুইটা হয়েছে। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। এরপরে দেখো, অসম্পূর্ণ পরজীবী খাদ্য শিকল। অসম্পূর্ণ পরজীবী খাদ্য শিকল মানে কি? প্যারাসাইটিক ফুড চেইন। এটা অলরেডি আমি পড়িয়ে ফেলেছি, ঠিক আছে। যে এখানে দেখো কি কি হয়েছে, যে এখানে পরজীবী উদ্ভিদ বা প্রাণী তাদের চেয়ে বড় পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। কখনো একটি পরজীবীর উপর আরেকটি ক্ষুদ্র পরজীবী নির্ভরশীল হতে পারে। এই ধরনের খাদ্য শিকলে সবসময় সবুজ উদ্ভিদ মানে কি উৎপাদক নাও থাকতে পারে, তাই এটি অসম্পূর্ণ। মনে রাখবা, অসম্পূর্ণ খাদ্য শিকল কাকে বলে? যেই খাদ্য শিকলে উৎপাদক হিসেবে সবুজ উদ্ভিদ থাকবে না, যেই খাদ্য শিকলে উৎপাদক হিসাবে বা প্রডিউসার হিসেবে সবুজ উদ্ভিদ থাকবে না, সেই সকল খাদ্য শিকলকে অসম্পূর্ণ বা ইনকমপ্লিট ফুড চেইন বলে। বুঝতে পেরেছো? এই যে এই পরজীবী খাদ্য শিকল কিন্তু একটা অসম্পূর্ণ খাদ্য শিকল। এটা কেন? এটা প্রশ্ন আসবে কিন্তু, তখন বলবা যে এই ধরনের খাদ্য শিকলে সবসময় সবুজ উদ্ভিদ থাকে না বলে এরা ইনকমপ্লিট ফুড চেইন। এটার একটা উদাহরণ দেখো, মানুষকে মশা খায়, মশার মধ্যে থাকে আবার ডেঙ্গু ভাইরাস মশাকে খায় বা মশার শরীর থেকে পুষ্টি নেয়। ডেঙ্গু ভাইরাস মশার শরীর থেকে পুষ্টি নেয়, মশা আবার মানুষের শরীর থেকে খাদ্য নেয় বা পুষ্টি নেয়। এখানে স্ত্রী এডিস মশা, ফিমেল এডি দেওয়া হয়েছে। আচ্ছা, বাস্তুতন্ত্রের জীব এবং জড় উপাদান যেটি আছে, বাস্তুতন্ত্রের জীব ও জড় উপাদান যেগুলো আছে সেগুলোকে আমরা যদি ভাগ করি, বাস্তুতন্ত্রের উপাদানকে 3 ভাগে ভাগ করা যায়। জড় উপাদান, ভৌত উপাদান, জীব উপাদান। জড় উপাদান, ভৌত উপাদান, জীব উপাদান। জড় উপাদান 2 প্রকার, জৈব আবার অজৈব। আর জীব উপাদান 3 প্রকার, উৎপাদক, খাদক, বিয়োজক। খাদক আবার 4 প্রকার, তৃণভোজী বা প্রথম স্তরের খাদক, মাংসাশী বা দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং সর্বোচ্চ খাদক। ঠিক আছে। সো এবার দেখো এই যে জড় উপাদানের যে দুইটা, জৈব এবং অজৈব। প্রথমে দেখো অজৈব উপাদানগুলো কি কি দেখো। জড় উপাদানগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। জড় উপাদান 2টা, একটা অজৈব এবং একটা জৈব। অজৈবগুলো হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। তার মানে মাটিতে যে বিভিন্ন কি আছে বলতো, খনিজ লবণগুলো আছে বা খনিজ পদার্থগুলো আছে, সেগুলোই হচ্ছে আমাদের অজৈব বস্তু। হ্যাঁ, বাস্তুতন্ত্রের অজৈব বস্তু। আর জৈব বস্তুর অপর নাম হচ্ছে হিউমাস। মাটিতে একটা পদার্থের নাম তোমরা শুনেছো না ছোটবেলা থেকে, হিউমাস, HUMOS, হিউমাস। তো এই হিউমাসটা কি? হিউমাসটা হচ্ছে জৈব বস্তু। জৈব বস্তু মানেই হচ্ছে যেটা প্রাণী থেকে আসে বা জীব থেকে আসে। শেষ 5 মিনিট। তাহলে যেটা জীব থেকে আসে, মানে উদ্ভিদ এবং প্রাণী থেকে যে পদার্থগুলো আসে সেগুলোকে আমরা হিউমাস বলি, যেটা হচ্ছে জৈব পদার্থ। ইউরিয়া, উদ্ভিদ এবং প্রাণীর কোষ, টিস্যু, অঙ্গ ইত্যাদি, এগুলো হচ্ছে জৈব বস্তু। ঠিক আছে। তারপরে দেখো বাস্তুতন্ত্রের জীব ও জড় উপাদানের মধ্যে আমরা যদি জীবজ উপাদান দেখি, উৎপাদকরা হচ্ছে স্বভোজী মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, মানে অটোট্রফ। ঠিক আছে। আর খাদক হচ্ছে কয়েক স্তরে আছে। প্রথমে দেখো তৃণভোজী বা প্রথম স্তরের খাদক। তৃণভোজী মানে কি? যারা ওই যে ঘাস খেয়ে থাকে বা সবুজ উদ্ভিদ খেয়ে থাকে। সো উদ্ভিদ সরাসরি খায়। এই যে তৃণভোজী বা প্রথম স্তরের খাদক কারা? যাদেরকে হচ্ছে মানে যারা হচ্ছে উদ্ভিদকে যারা সরাসরি খায়। উদাহরণ হচ্ছে ঘাসফড়িং, মুরগি, গরু, হরিণ, এরা।
আর এদেরকে বলা হয় তৃণভোজী প্রাণীদের ইংলিশ টার্মটা হচ্ছে হার্বিভোরাস, মনে রাখবে এটা এমসিকিউতে আসবে। হার্বিভোরাস এই হার্বিভোরাস হচ্ছে তৃণভোজী প্রাণী যারা উদ্ভিদ খেয়ে থাকে বা ডিরেক্ট উৎপাদককে খেয়ে থাকে, সরাসরি উৎপাদক খায়, ঘাস খায় বা সবুজ উদ্ভিদ খায় যারা, তাদেরকে হার্বিভোরাস বলে। এরপরে গৌণ বা দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে যারা প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে যারা, তাদেরকে আমরা দ্বিতীয় বা গৌণ খাদক বলি, দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক। প্রথম শ্রেণীর খাদককে খায়, উদাহরণ হচ্ছে ব্যাঙ, শিয়াল, বাঘ, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এরপর তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তরের খাদক হচ্ছে যারা গৌণ খাদককে খাদ্য হিসেবে খেয়ে থাকে, উদাহরণ হচ্ছে সাপ, ময়ূর, বাঘ হচ্ছে তৃতীয় স্তরের খাদক। আর এদেরকে বলা হয় মাংসাশী প্রাণীর ইংরেজি টার্ম হচ্ছে কার্নিভোরাস কারা? তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক, এদেরকে বলা হয় মাংসাশী প্রাণী বা কার্নিভোরাস। এরপর হচ্ছে আবর্জনা ভুক্ত বা ধাঙর, আবর্জনা খায় যারা বা ধাঙর, আবর্জনা যারা খায় তাদেরকে ধাঙর বলে বা ইংরেজিতে স্ক্যাভেঞ্জার্স বলে। কি বলে? স্ক্যাভেঞ্জার। তো এই স্ক্যাভেঞ্জার হচ্ছে মৃতদেহ বা আবর্জনা খাইয়া থাকে, উদাহরণ হচ্ছে কাক, শকুন, হায়না, এরা হচ্ছে স্ক্যাভেঞ্জার বা ধাঙর যারা ময়লা আবর্জনা খায়। আর সর্বোচ্চ স্তরের খাদ্য গ্রহণকারী যারা, তারা হচ্ছে মানুষ বা হোমোস্যাপিয়েন্স, এরা হচ্ছে একজীবী বিভিন্ন স্তরের খাদক, মানে সব স্তরের খাদ্য এরা খাইতে পারে। উদাহরণ হচ্ছে মানুষ হচ্ছে অমনিভোরাস কারা? যারা সকল স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে, তারাই হচ্ছে অমনিভোরাস। ওই যে চাইনিজরা হচ্ছে তোমার এই সব জিনিসও খায়, কোন সব জিনিস আমি আর না বলি, হ্যাঁ, এই সব জিনিসও খায় যারা হচ্ছে ধরো কিছু মানুষ আছে, তো এই সব জিনিস হচ্ছে সবাই খায়। আবার ধরো আমরা যারা বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছি, তারা হচ্ছে কিছু জিনিস খেয়ে থাকি, এক ধর্মের মানুষ কিছু জিনিস অন্য ধর্মের মানুষরা খেয়ে থাকে। সো এটা কিন্তু নর্মাল, খুবই নর্মাল, মানে যার বিশ্বাস যেরকম সে ওরকম জিনিসই খেয়ে থাকে, সো এটা তার কাছে নর্মাল। সো যেহেতু আমরা সবাই তো মানুষ, তাই না? তো মানুষেরাই যেহেতু সবই খায়, সো এই জন্য মানুষ অমনিভোরাস বা সর্বভুক। এবার দেখো বিয়োজক কারা? যারা অতি ক্ষুদ্র অণুজীব, উদাহরণ ব্যাকটেরিয়া, ছত্রাক। এবার দেখো একটা প্রশ্ন আছে সৃজনশীল, এই প্রশ্নটা হচ্ছে এই বাস্তুতন্ত্রের 3টে উপাদান, ভৌত উপাদান, এই পাশে বি, এই পাশে সি। বলছে উদ্দীপকের বি এর উপাদান সমূহ কি? তো প্রথমে হচ্ছে জড় উপাদান, তারপরে ভৌত, তারপরে জীবজ উপাদান। তাহলে প্রথমে ভৌত উপাদান, তাহলে ভৌত উপাদানের কথা বলছে, ভৌত উপাদান হচ্ছে ব্যাখ্যা করতে বলা হয়েছে, বুঝছো? ভৌত উপাদান 2 প্রকার, একটা অজৈব, একটা জৈব। তাহলে অজৈব কি? পানি, বায়ু, মাটিতে অবস্থিত খনিজ পদার্থ সমূহ, অর্থাৎ যেসব পদার্থ কোনো জীবদেহ থেকে আসে নাই বরং জীবের উদ্ভবের আগেই পরিবেশে ছিল, সেগুলোকে বাস্তুতন্ত্রের অজৈব উপাদান বলে, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি। তারপর জৈব বস্তু হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর বজ্র পদার্থ, এইসব জীবের মৃতদেহ থেকে যেসব জড় বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয় তাদের বলা হয় জৈব উপাদান, মানে জীবের মৃতদেহ থেকে যেগুলো পরিবেশে যায় সেগুলো হচ্ছে জৈব উপাদান। বুঝতে পেরেছো? হিউমাসের উপাদানের মধ্যে রয়েছে ইউরিয়া, উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন কোষ, টিস্যু, ময়লা ইত্যাদি, মল ইত্যাদি। জৈব বস্তু উদ্ভিদের জন্য বেশি পুষ্টিকর, তাই উদ্ভিদকে বেশি করে জৈব সার দিতে হয়। বহু প্রাণীতেও হিউমাসযুক্ত মাটি বেশি পছন্দ করে, অনেক প্রাণী আছে যারা হিউমাসযুক্ত মাটি পছন্দ করে, আর উদ্ভিদেরা তো সবাই হিউমাস পছন্দ করে, হিউমাস ছাড়া তাদের চলেই না। ঠিক আছে, হিউমাস এবং হিউমাস, সারাদিন সে শুধু হিউমাস করে। তো এই হিউমাস মানে কি? যেটা জৈব পদার্থ থেকে আসে বা জৈব জিনিস যেটা মাটিতে যুক্ত হয় সেটাকে আমরা হিউমাস বলি। ঠিক আছে, এবার এটার ঘ নাম্বার প্রশ্নটা কি দেখো, উদ্দীপকের সি উপাদান ক্রিয়াশীল থাকায় বাস্তুতন্ত্র সচল থাকে। সি কি বলতো? জীবজ উপাদান না? এই জীবজ উপাদানটা ক্রিয়াশীল থাকায় বাস্তুতন্ত্রটা কেন সচল থাকে বলতো? কারণ হচ্ছে উৎপাদক, খাদক এবং বিয়োজক এরা সবাই এই উপাদানের মধ্যে আছে, তাই না? তো এই জিনিসগুলোই জাস্ট এখানে ব্যাখ্যা করবা, আমি যে জিনিসগুলো তোমাদের একটু আগেই দেখিয়েছি। ঠিক আছে, সো এরপরে শক্তি পিরামিড হচ্ছে খাদ্য শৃঙ্খলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় এবং স্থানান্তরের বিন্যাস ছককেই শক্তি পিরামিড বলে। তো উৎপাদককে কে খায়? প্রাথমিক ভোক্তা, তাকে খায় মাধ্যমিক ভোক্তা, তাকে খায় তৃতীয় ভোক্তা, তাকে খায় চূড়ান্ত খাদক। তো পিরামিড আকারে নিচ থেকে উপরের দিকে শক্তি ক্রমহ্রাস দেখানো হয়েছে। ঠিক আছে, নিচ থেকে উপরে, এই যে নিচ থেকে উপরে শক্তির ক্রমহ্রাস দেখানো হয়েছে। একদম নিচে যারা 100, এরা হচ্ছে প্রথম ট্রপিক লেভেল বা ফাইটোপ্লাঙ্কটন, যারা উৎপাদক মানে খাদ্য উৎপাদন করে। তারপরে তাদেরকে যারা খায় তারা দ্বিতীয় ট্রপিক লেভেল জু প্লাঙ্কটন। তারপর তাদেরকে যারা খায় তারা হচ্ছে জু প্লাঙ্কটন ভক্ষণকারী, এবং এদের যারা খায় তারা মাংসাশী প্রাণী, এরা হচ্ছে চতুর্থ ট্রপিক লেভেল। তাহলে এই হচ্ছে আমাদের শক্তি পিরামিড। কাকে বলে? খাদ্য শৃঙ্খলে যুক্ত প্রতিটি
পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাস চক্রকেই শক্তি পিরামিড বলে। খাদ্য শিকড় সীমিত রাখতে শক্তি পিরামিডের কিছু ব্যবহার আছে। এই যে প্রতিটি ধাপে প্রায় 90% শক্তি নষ্ট হয়ে যায়, শুরুতেই পড়িয়েছিলাম, আর 10% শক্তি পরবর্তীতে যায়। তারপরে হচ্ছে এখানে একটা সৃজনশীল আছে, এখানে একটা এক্স চিত্র আছে। এই এক্স কি দেখো, এই যে উৎপাদক কিন্তু, তাই না? এক্স এর প্রেক্ষিতে একটি শক্তি পিরামিড ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপক এক্স হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্রের চিত্র দেখানো হয়েছে, এখানের প্রেক্ষিতে একটি শক্তি পিরামিড অঙ্কন করা হলো। শক্তি পিরামিড একদম নিচে সবুজ উদ্ভিদ, তার উপরে ঘাস ফড়িং, তার উপরে ব্যাঙ, তার উপরে সাপ, তার উপরে বাজ পাখি। এই জিনিসগুলোই জাস্ট এখানে ব্যাখ্যা করা হয়েছে। এবার আসো বহু নির্বাচনী, অ্যান্সার দাও। শুরু করলাম, 1 মিনিট টাইম, এরপর আমি স্লাইড চেঞ্জ করব। ওকে, আচ্ছা তোমরা শুরু করে দাও, আমি কিন্তু প্রতি মিনিটে মিনিটে হচ্ছে স্লাইড চেঞ্জ করব। ওকে, তুবা উনাইসে বলছো মাত্র জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে, এমসিকিউ অ্যান্সারগুলো দিয়ে দাও, আমি ক্লাসটি শেষ করে দিব। এমএস জুই বলছে জাপানিজরা খাই। ইয়েস, গিভওয়ে আমি নেক্সট ক্লাস থেকে দিব, আজকের ক্লাসে গিভওয়ে দিব না। আজকের ক্লাস যেহেতু অনেকদিন পরে তোমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, সো অনেক দিনে তোমরা আমার ভুলে গেছো হয়তো, সো একটু মনে করাই দেওয়ার জন্য আসছি। সো নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ তোমাদের গিভওয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, যেবা প্রমাণিক অ্যান্সার দেওয়া শুরু করেছো, তুবা অ্যান্সার দেওয়া শুরু করেছো, আসমানি অ্যান্সার দেওয়া শুরু করেছো, জুই অ্যান্সার দিয়েছো 3টির, আফিফ অ্যান্সার দিয়েছো 3টির, তারপরে রুবাইয়াও একটা অ্যান্সার দিয়েছো, আহনাফ রহমান 2টা অ্যান্সার দিয়েছো, তারপরে হচ্ছে 3টা অ্যান্সার দিয়েছো আহনাফ। লিহা, জি স্যার ক্লিয়ার। লিহা অ্যান্সারগুলো দিয়ে দাও বাবা, আমি ক্লাসটি শেষ করে দিব। নিঝুম নীতি ক্লিয়ার স্যার। তারপরে সামিয়া 2টা অ্যান্সার দিয়েছো, আতিফ 2টা অ্যান্সার দিয়েছো, ত্রাইকুন 2টি অ্যান্সার দিয়েছো, নূর 3টি অ্যান্সার দিয়েছো, হাবিবা ওয়াফি 3টি অ্যান্সার দিয়েছো, রুবাইয়া অ্যান্সার দিয়েছো, কৃপা অ্যান্সার দিয়েছো, সামিয়া সুলতানা শশী অ্যান্সার দিয়েছো, তুবা অ্যান্সার দিয়েছো, আহনাফ অ্যান্সার দিয়েছো, আতিফ অ্যান্সার দিয়েছো, রুবাইয়া অ্যান্সার দিয়েছো, জেবা প্রমাণিক অ্যান্সার দিয়েছো, তারপরে হচ্ছে ইসরাত অ্যান্সার দিয়েছো, তারপরে সবাই চলে গেছে। আচ্ছা এই যে শেষ করি। তারপরে হচ্ছে পুষ্পিতা অ্যান্সার দিয়েছো। ভিডিও আপলোড দিতে হবে, কাজ করতে হবে, ওই সিরিজ কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আর কি আসো, আসমানি। ওকে ঠিক আছে, তারপরে আমরা পরের স্লাইডে যাই, কিন্তু যাওয়ার আগে উত্তরগুলো দেখে যাই। দেখো, বাস্তুতন্ত্রের ট্রপিক লেভেলের গঠন কি আকারে দেখানো যায়? পিরামিড আকার। উৎপাদকে পিরামিডের কোথায় অবস্থান করে? হ্যাঁ, উৎপাদক পিরামিডের ভূমিতে অবস্থান করে। মৃত্যুর পর সব জীব শক্তি গ্রহণ করে কিরূপ হয়? অপরিবর্তিত থাকে। ঠিক আছে, মৃত্যুর পর সব জীবের শক্তি গ্রহণ কিরূপ হয়? অপরিবর্তিত থাকে। মৃত্যুর পরে সবকিছু অপরিবর্তিত থাকে। নেক্সট স্লাইডে আমরা চলে যাই, সবাই অ্যান্সারটা মিলাই নাও, কার কয়টা হয়েছে। এইবার দেখো, এখান থেকে মূল বহু নির্বাচনী শুরু করো, স্টার্ট করো। 1 মিনিট পরে আমি চেঞ্জ করব, ঠিক আছে? মানে উত্তরগুলো দিয়ে দিব আর কি। ওকে, কৃপা 2-3 অ্যান্সার, 1-2-3 অ্যান্সার দিয়েছো। আচ্ছা, 2টা হয়েছে। এবার এই স্লাইডের অ্যান্সার দাও, পাঁচটার অ্যান্সার দাও। রুবাইয়া অ্যান্সার দিয়েছো 2-1-2 লিখেছো রুবাইয়া। আসমানি 1-এর ঘ। সামিয়া অ্যান্সার দিয়েছো। ট্রাইকুন অ্যান্সার দিয়েছো। আতিফ, সামিয়া, আহনাফ, তুবা উনাইসা 4টা অ্যান্সার দিয়েছো। সামিয়া 1টা অ্যান্সার দিয়েছো। জুই অ্যান্সার দিয়েছো। আফিফ অ্যান্সার দিয়েছো। তামান্না অ্যান্সার দিয়েছো। রাহনাতি জান্নাত অ্যান্সার দিয়েছো। রুবাইয়া অ্যান্সার দিয়েছো। জেবা অ্যান্সার দিয়েছো। আসমানি অ্যান্সার দিয়েছো। তুবা অ্যান্সার দিয়েছো। সামি অ্যান্সার দিয়েছো। আহনাফ অ্যান্সার দিয়েছো। ট্রাইকন। ওকে, এবার আমি অ্যান্সারটা করে দিচ্ছি। দেখো, কোনটি প্রথম শ্রেণীর খাদক? অ্যান্সার হচ্ছে ঘাসফড়িং। তৃণভোজী প্রাণী কোন স্তরের খাদক? প্রথম স্তর। গৌণ খাদকদের খেয়ে বেঁচে থাকে। দ্বিতীয় শ্রেণীর খাদক কোনটি? অ্যান্সার হচ্ছে ব্যাঙ। কোনটি তৃতীয় শ্রেণীর খাদক? অ্যান্সার হচ্ছে শকুন। চতুর্থ স্তর আবর্জনা খেয়ে পরিষ্কার করে থাকে কারা? হায়না। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড গেল। সবাই অ্যান্সার মিলিয়ে নাও, সবাই অ্যান্সারগুলো মিলিয়ে নাও, কার কয়টা হয়েছে অ্যান্সারগুলো মিলিয়ে নাও। ওকে, এরপর স্লাইডে চলে যাই।
দেখো শিয়ালকে বলা হয় কি বলতো, তারপরে 2 নম্বর হচ্ছে ধাঙর কোনটি, 8 নম্বর হচ্ছে নিচের কোনটি বিয়োজক, 9 নম্বর পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণীদের কি বলে, 10 নম্বর পুকুরে প্রথম স্তরের খাদক কোনটি। 1 মিনিট টাইম, 1 মিনিট টাইম সবার। রুবাই আনসার দিয়েছো, আফিফ, সামিয়া, আসমানি, ইসরাত, সামিহা সুলতানা শশী, কৃপা, হাবিবা এস ওয়াফি, সামিয়া, শ্রাবন্তী, সামিয়া, রুবাইয়া, ট্রাইকন, আতিফ, সামিহা, জেবা, সামিয়া, আহনাফ, তামান্না, তুবা। ওকে, রুবাইয়া। আচ্ছা আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, সবাই অ্যান্সার মিলাও। শিয়ালকে বলা হয় কি, শিয়ালকে বলা হয় ধাঙর। ধাঙর কোনটি, ধাঙর হচ্ছে শকুন। নিচের কোনটি বিয়োজক, বিয়োজক হচ্ছে ক এবং খ, অর্থাৎ পেনিসিলিয়াম এবং ই কলাই, এরাই হচ্ছে বিয়োজক। কারণ পেনিসিলিয়াম হচ্ছে একটা ফাঙ্গাস, ফাঙ্গাস মানে কি বলতো, ফাঙ্গাস মানে হচ্ছে ছত্রাক। আর ই কলাই কি, ই কলাই একটা ব্যাকটেরিয়া, তার মানে ছত্রাক ব্যাকটেরিয়া, এরাই তো কি ছিল, বিয়োজক ছিল না, মাইক্রো অর্গানিজম, অণুজীব। পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণীদের কি বলে, জু প্লাঙ্কটন। পুকুরের প্রথম স্তরের খাদক কোনটি, মশার শুককীট। এগুলো হচ্ছে অ্যান্সার। সবাই অ্যান্সার মিলিয়ে নাও কার কয়টা হয়েছে, সবাই অ্যান্সার মিলিয়ে নাও কার কয়টা হয়েছে। এর পরের স্লাইডে চলে যাই, এর পরের স্লাইডে চলে যাই। দেখো এটার অ্যান্সার করো। 11 নম্বর হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাঙ কোন স্তরের অন্তর্ভুক্ত, কোনটি কার্বোহাইড্রেট তৈরি করতে সক্ষম, কোনটি শিকারজীবী শৃঙ্খল, নিচের কোনটি শক্তির পরিমাণ সবচেয়ে বেশি, কোনটি প্রথম টপিক লেভেলে। এই প্রশ্নগুলোর অ্যান্সার করে দাও। রুবাইয়া অ্যান্সার করেছো, তামান্না, আহনাফ, জেবা প্রমাণিক, শ্রাবন্তী, হাবিবা এস ওয়াফি, কৃপা, সামিহা, ইসরাত, শ্রাবন্তী, জেবা, তামান্না, রুবাইয়া, ট্রাইকন, আতিফ, রানিতি, জান্নাত, আফিফ, এম এস জুই, আসমানি। ওকে, জেবা। ঠিক আছে, তাহলে এইটার অ্যান্সার আমি করে দিচ্ছি। 11 নম্বর পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাঙ কোনটি কোন স্তরের খাদক, দ্বিতীয় কোনটি কার্বোহাইড্রেট তৈরি করতে পারে, ফাইটোপ্লাঙ্কটন, কোনটি শিকারজীবী শৃঙ্খল, গোলপাতা, হরিণ, বাঘ, নিচের কোনটিতে শক্তির পরিমাণ সবচেয়ে বেশি, ধান গাছে, কারণ এরা উৎপাদক, কোনটি প্রথম ট্রপিক লেভেলের খাদ্য, কোনটি প্রথম ট্রপিক লেভেল, অ্যান্সার হচ্ছে উৎপাদক। ঠিক আছে, সো এই কয়টা হচ্ছে অ্যান্সার, সবাই অ্যান্সার মিলিয়ে নাও, সবাই হচ্ছে অ্যান্সার মিলিয়ে নাও, অ্যান্সারগুলো সবাই মিলিয়ে নাও। এরপরে লাস্ট স্লাইড, আজকের ক্লাসের আমাদের সর্বশেষ স্লাইড এবং সর্বশেষ প্রশ্ন। দেখো আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। 16 নম্বর হচ্ছে নিচের কোনটি অজৈব বস্তু, উৎপাদক উদ্ভিদগুলো কি কি, বেশ কয়েকটি খাদ্য শিকল একত্র হয়ে কি গঠন করে, খাদ্য শিকলের প্রতিটি ধাপে কত ভাগ শক্তি কমে যায়, যে ত্রিমাত্রিক বস্তুর শিশুদের সরু তাকে কি বলে। তাহলে এই 5টা কোশ্চেন, 1 মিনিট টাইম, উত্তর করো সবাই। ওকে, কার কার অ্যান্সার করতেছো, আসমানি, জুই, আফিফ, আতিফ, ট্রাইকন, রুবাইয়া, তুবা, উনাইসা, তামান্না, সামিয়া, জেবা, শ্রাবন্তী, হাবিবা এস ওয়াফি, কৃপা, সামিহা সুলতানা শশী, ইসরাত, হাবিবা এস ওয়াফি, আসমানি, এম এস জুই, আফিফ, রুবাইয়া, 16তে তো 3টাই হবে। আচ্ছা, তামান্না, জেবা প্রমাণিক, তুবা, সামিয়া, আতিফ। ওকে, আমি অ্যান্সারগুলো করে দিচ্ছি, সবাই অ্যান্সারগুলো মিলিয়ে নাও। নিচের কোনটি অজৈব বস্তু, অ্যান্সার হচ্ছে বায়ু। উৎপাদক উদ্ভিদগুলো কি কি, স্বভোজী। উৎপাদক উদ্ভিদগুলো হচ্ছে স্বভোজী। বেশ কয়েকটি খাদ্য শিকল একত্রিত হয়ে কি গঠন করে, খাদ্য জাল। খাদ্য শিকলের প্রতিটি ধাপে কত ভাগ শক্তি কমে যায়, 88 ভাগ। 88 ভাগ হচ্ছে তোমার 80 থেকে 90 এর মধ্যে না, ওই জন্য অ্যান্সার হচ্ছে 88। যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ সরু তাকে কি বলে, পিরামিড বলে। যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ সরু, এই যে এভাবে ত্রিভুজের মতো সরু হয়ে যায় মাথাটা, সেটা হচ্ছে পিরামিড। সবাই অ্যান্সারটা মিলিয়ে নাও কার কয়টা হয়েছে।
সবাই অ্যান্সারগুলো মিলিয়ে নাও, কার কয়টা হয়েছে। আমি ক্লাসটি শেষ করে দিব, আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। নেক্সট ক্লাসে আমরা আর নেক্সট উইক থেকে আমাদের ম্যারাথন ক্লাস শুরু হয়ে যাবে। তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ম্যারাথন ক্লাস হবে, একদম 3 থেকে 4 ঘন্টা একটানা মানে ক্লাস হবে ইনশাল্লাহ তোমাদের। তো সেই পরিমাণ ধৈর্য নিয়ে তোমরা অপেক্ষা করবা এবং তোমাদের জন্য আশা করি ভালো কিছু আসবে। এবং মানে ম্যারাথন ক্লাসগুলোতে তোমাদের ফুল বই কমপ্লিট করে দেওয়া হবে বার্ষিক পরীক্ষা এবং হচ্ছে যারা এসএসসি পরীক্ষার্থী, টেস্ট পরীক্ষা যাদের আছে, জাস্ট ওই অনুসারেই তোমাদের পরীক্ষা অনুসারেই জাস্ট সৃজনশীল এবং এমসিকিউ সলভগুলো করাই দেওয়া হবে ওখানে। সো সবাই ইনশাল্লাহ ওইভাবেই প্রস্তুতি নিয়ে রাখবে। তো ঠিক আছে, আজকের ক্লাসটি এরই মাধ্যমে এখানেই আমি শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের নতুন একটি অধ্যায় নিয়ে হয়তো ম্যারাথন ক্লাসে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।